আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরিটি আমাকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত একজন সৈনিক। তার নাম হচ্ছে মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল। তো তেমনই একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খালের চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত, যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন রাজশাহীর আম, এরকমভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষায় এটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকতেন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। তবে তার নাম আসলেই রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল। তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন এরকম শুনতে শুনতে 7 দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন। কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটিটি তার সামনে এসে জ্বালায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন। তিনি এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে ওই পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে, যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না। শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত। তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষি কাজ করত। অনেক সময় কেউ কেউ দেখত যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড় পরে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল। তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না।
তো এইভাবেই দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তো তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে, রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে, হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। তখন তিনি বলেন যে, বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়, কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ জিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান। সেটি হচ্ছে, হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাইয়ের চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ। যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাইয়ের চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না। সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে, মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে, ড্রেস দিয়ে কি করবা? বলে, না, আমার একটু কাজে লাগবে, আমাকে দেন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই, যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে। আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেই তাহলে যদি আবার সে রাগ করে। তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায় এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন চারদিক থেকে 6টি পরী উড়ে উড়ে নেমে আসছে। এবং নেমে আসার পর এই মেয়েটি, যে পরী মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো? কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হয়, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল বেশ কিছু মানুষ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে সে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। তো রফিক, তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে 7 জন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো
যে তাদের কাপড় নেই। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের কাপড় নিল কে? তখন রফিক সাহস করে বের হয়ে আসে, বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো কাপড় থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল। বলে কি শর্ত বলো? বলে তোমাদের 7 জনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী, এবং এই 7 জন ছিল আপন বোন। এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কাপড় নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয়, তখন রফিককে বলে খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসতো এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমন ভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে 7 দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয় এবং বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে, বা রফিকের পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে 7 জন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি, এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি, এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করানো এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছো, এটি করা উচিত না। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না, তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী, সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরো দস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? লিসেনার্স, কি মনে হয় আপনাদের? কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে, নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তার এই পরিণতি হয়েছিল? প্রিয় লিসেনার্স, মাসুম ভাইয়ের যিনি চাচা, উনি 2014 সালে মারা গেছেন। যিনি ওই পরী যিনি ছিলেন, তার সাথে কথা বলেছিলেন। সেই রফিক এখন কি অবস্থায় আছে, রফিক ভাইয়ের আম্মা, মাসুম ভাইয়ের আম্মা এটি বলতে পারেননি। এটি নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার খিদিরপুর গ্রামের ঘটনা, এবং ওই গ্রামের অনেকেই ঘটনাটি জানেন। আপনারা যারা এখন শুনছেন, তারাও হয়তো বা কোনো কারণে এই ঘটনাটি অন্যভাবে শুনে থাকতে পারেন, আমি ঠিক জানি না। তবে এই ঘটনাটি থেকে একটা বিষয় শিক্ষণীয়, সেটি হচ্ছে মানুষ হোক, জিন হোক, বা যেই হোক, কারো কোনো বিপদে বা কোনো একটা সুযোগ নিয়ে, কারো কোনো সমস্যার সুযোগ নিয়ে নিজে উপকারী হওয়া বা নিজে উপকার পাওয়াটা ঠিক নয়। আর সেটি যদি জিনদের ক্ষেত্রে হয়, বা জিনদের কোনো প্রজাতি, যেমন জিনদের মধ্যে পুরুষ যারা, তারা এক ধরনের, নারীদেরকে আমরা পরী বলি, তাহলে তো আরো উচিত নয়, কারণ তারা তো আমাদের জাতি নয়। তারা ক্ষমা করতে সহজে জানে না। তারা জানে অনেক অনুরোধ করলে হয়তো বা কেউ কেউ ক্ষমা করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই খুব একরোখা প্রজাতির হয়, যার রেজাল্ট ভোগ করেছিল রফিক। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আনিসুজ্জামান চৌধুরী, ঢাকার বনশ্রী থেকে। 80-র দশকের শেষের দিকের কথা। আনিস সাহেবের বাবা তখন একটা চাকরিতে আছেন এবং এই চাকরিটা তিনি করছেন কোনো একটা শিল্প কারখানায়, যেটার অ্যাকচুয়ালি তিনি স্থান বা নাম কিছুই শেয়ার করবেন না সঙ্গত কারণে। এটা বাংলাদেশের কোনো একটা জেলায় ছিল এবং এটা নদীর পাড়ে অবস্থিত এবং আনিস সাহেবের বাবা ছিল সেটার প্রধান, সেটার দায়িত্বে ছিলেন তিনি। এই কারখানাটা বিশাল বড় একটা জায়গা নিয়ে। এখানের মধ্যেই কিন্তু আনিস সাহেবের বাবা, তিনি সেখানকার যে প্রধান দায়িত্বরত মানুষ, তার বাসাও এখানে। এছাড়া সেখানকার যেই কল বা ফ্যাক্টরি যেটা, সেটাও সেখানে। এছাড়া তাদের অফিস, যে তাদের কাজের অফিস, সেটাও সেখানে। তো যাই হোক, মূলত ওই পুরো কম্পাউন্ডের মধ্যেই তাদের সবকিছু। তো আনিস সাহেবরা যখন সেখানে পোস্টিং হয়েছিলেন, আনিস সাহেবের যতটুকু মনে পড়ে তখন তার বয়স 10 বছরের মতো, বছর 10 বয়স তার। তো আনিস সাহেবের বাবা অন্য এক ডিস্ট্রিক্ট থেকে বদলি হয়ে এখানে এসেছিলেন এবং এই কারণে আনিস সাহেবের স্কুল লাইফ খানিকটা ব্যাহত হয়ে গিয়েছিল তখন, কারণ ও ওই ডিস্ট্রিক্টে পড়াশোনা করতেন ওখানকার স্কুলে, সেখানেই তার শুরু হয়েছিল। আর এর মাঝে এইভাবে চলে আসায় একটু সমস্যা হয়ে গেল। এখানে তখনও কোনো স্কুল তার বাবা ঠিক করেনি কোথায় পাঠাবেন। আনিস সাহেব মোটামুটি ঘোরাফেরা করেই দিন কাটাচ্ছেন দিনের বেলা, এবং তার কাছে বেশ ভালো লাগছে, কারণ যেই বাসাটা তাদের, যেই তাদের যে মূল বিল্ডিংটা যেখানে তারা থাকছে, এটা পুরনো একটা বিল্ডিং এবং খুব সুন্দর, অনেকটা জমিদার বাড়ির মতো, বেশ বড়। এবং এখানকার যে জানালাগুলো, সেগুলোর সাইজ বলেছেন যে সেগুলোতে আনিস সাহেব যদি উঠে দাঁড়াতেন, তারপরও প্রায় তার মতো আরেকটা আনিস ধরে যেত, এত বড়। এরকম বড় বড় জানালা, এবং সেই জানালার উপরে আর্চ করা, এরকম আর্চ করা পর্দা লাগানো, ভারী পর্দা লাগানো ছিল, খুব সুন্দর করে সাজানো। এবং এই বিল্ডিং এর যে ছাদ, সেই ছাদও বেশ উঁচু, খুব সুন্দর একটা বাড়ি। আনিস সাহেব এত বড় বাড়ি দৌড়াদৌড়ি করে কাটাচ্ছিলেন। এই তুলনায় তাদের আগের যে বাসাটা ছিল সেটা বেশ ছোট, এবং এই বাসার পাশে হরেক রকম গাছ, তাদের জানলা খুললে এখান থেকে বিভিন্ন রকম মোটা মোটা গাছ দেখা যায়, এবং গাছগুলো অনেক বয়স্ক। গাছের ডালপালা মেলে গেছে, এগুলো উপর দিকে উঠে গেছে, তাদের সেই দোতলা ভবন ছাড়াই উপর দিকে উঠে গেছে। আর বাড়ির পেছন দিকে জানালা দিয়ে দূরে, বেশ খানিকটা দূরে, গাছগাছালির পরে বেশ খানিকটা জায়গা, সেখানে বাউন্ডারি ওয়ালের ওই পারে নদী দেখা যায়। খুব সুন্দর একটা নদী গেছে বাসার একদম কাছেই, এবং দেখা যাচ্ছে বড় বড় নৌকা সেখান থেকে চলাফেরা করে, ছোট ছোট ডিঙি নৌকা আছে। আনিস সাহেব খুব আগ্রহ নিয়ে তাকায় তাকায় দেখতেন, তার কাছে বেশ ভালো লাগতো। তাদের বাসার মেম্বার কিন্তু খুব কম, তার বাবা মা, তার ছোট মামা, এই তিনজনই। আর এই বাসায় একজন ভদ্রমহিলা আছেন, কাজ করেন, তিনি এসে এটা ওইটা করে দিয়ে যান। আর তাদের মালি আছেন, মালি কাম কেয়ারটেকার, সে ওখানে ওই বাড়িটার ওই জায়গাটাই দেখেন, পিছনে যে বাগান সেটাও দেখাশোনা করেন। এই লোকটা অনেকটাই অন্যরকম। আনিস সাহেবের কাছে বেশ ভয়ই লাগতো তাকে দেখতে। বেশ বয়স্ক, এবং তার হাত পা মনে হতো যে তার যে হাতের রগ সব গোনা যায়, দেখা যায় এরকম, শিরাগুলো একেবারে দেখার মতো এরকম জেগে জেগে আছে। আনিস সাহেবের বেশ ভয় লাগতো, এবং সে খুব গম্ভীর, কথা বলে না কারোর সাথে। তার বাবার সাথে কথা বলতো, জাস্ট মাথা নেড়ে নেড়ে উত্তর দিত। কিন্তু আনিস সাহেবের আম্মু কোনো কথা বললেই দেখা যেত যে মাথাটা নিচু করে কেমন করে তাকাতো মাটির দিকে, আর খুব বিরক্তি ভরে উত্তর দিত। আনিস সাহেবের আম্মুও খুব একটা পছন্দ করেন এই ভদ্রলোককে, কারণ তার ব্যবহারের কারণে। এখন সে ছাড়া তো আসলে এখানের কেয়ারটেকারের কাজ আর কিছু নাই, আর কেউ নাই এখানে। এই ভদ্রমহিলা যে কাজ করেন, যে বাসার কাজ টাজ করে দিয়ে সন্ধ্যার সময় চলে যান, আর তিনি আর সন্ধ্যার পর আসেন না, তিনি এখানে থাকেনও না। তো এই যে ভদ্রলোক যে আছে, এই কাজ করেন, তার মালি যে, তার এই কোয়ার্টারের পেছনে একটা থাকার রুম আছে, এবং ওই জায়গায় অনেক গাছগাছালি, যেখানে সে থাকে চারপাশ দিয়ে গাছগাছালি ঘিরে রাখছে, এবং ঝোপের মতো হয়ে গেছে। আনিস সাহেব গিয়ে দেখছে ওইখানে। আনিস সাহেব যখন দেখছে, তখন আনিস সাহেব একটা বল নিয়ে গেছিল খেলতে খেলতে, এবং বলটাকে সে এরকম কিক মারে, এবং বলটা যে উড়ে পড়ে ওই লোকের যে কোয়ার্টার বা যেখানে সে থাকে, যে ঘরটা, সেটার কাছে। আনিস সাহেব যখন আনতে যায়, তখন নাকি লোকটা খুব গলা বাজখাই ভাবে বলে যে এইখানে খেলবা না, এইখানে আসবাও না, এইভাবে তাকে বলে। তো কণ্ঠের মধ্যে এমন কিছু ছিল, আনিস সাহেব বেশ ভয় পেয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে বলটা নিয়ে চলে আসেন। আম্মুকে এসে বলেন যে এইভাবে করে কথা বলে মালি। তখন আম্মু বলে যে তার সাথে কথা বলবা না, ওদিকে যাবা না, সে যদি এরকম করে তোমার সাথে, তুমি কথাই বলবা না তার সাথে, তোমার আব্বুকে বলবা। তো আনিস সাহেব আর চেষ্টা করতো ওই মালি ভদ্রলোককে এড়ায় চলতে। তিনি তার ঘরের মধ্যেই খেলাধুলা করতেন, মাঝে মাঝে তাদের বাসার সামনে যতটুকু ফাঁকা জায়গা ওখানে খেলতেন। ছাদ, এই ছাদের কাছে আনিস সাহেব
যাওয়ার চেষ্টা করছেন কয়েকবার, মানে সিঁড়ি দিয়ে হেঁটে ওদিকে যাচ্ছেন। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার যে তিনি যখনই যাওয়ার চেষ্টা করছেন, নিচ থেকেই মনে হতো যে সে মালি তাকে দেখতেছে, মানে সিঁড়ির নিচ থেকে ডেকে উঠতো তাকে, এই ওদিকে যাবা না, ছাদে যাওয়া নিষেধ। তো তিনি ভয়ে ভয়ে দৌড় দিয়ে নেমে আসতেন, মানে আনিস সাহেবের ভয় লাগতো এই লোকটার কণ্ঠ শুনলেই। কিন্তু তার কাছে খুব অবাক লাগছে যে তিনি 2-3 বার চেষ্টা করছেন, 2-3 বারই এই লোক কিভাবে তাকে দেখলো। তো যাই হোক, এই এতটুকুর মধ্যে আনিস সাহেবের সীমাবদ্ধ জীবন, আর তিনি ঘরের মধ্যেই চলাফেরা করেন, দৌড়ান, সামনে ওই যে নিচে লনে নেমে একটু খেলেন। আর তার প্রিয় ব্যক্তি হচ্ছে তার মামা। তার মামা অবশ্য তাকে হাঁটতে নিয়ে যায়। তার মামা যখন বাসায় আসেন, তিনি বাইরে বাইরে থাকেন, তার কাজকর্ম থাকে, তিনি আসেন, এসে তাকে মাঝে মাঝে নিয়ে যেতেন বিকালবেলা আনিস সাহেবকে হাঁটতে। এবং তার এই বাবার অফিসের পুরো কম্পাউন্ডটা তার মামাই ঘুরাইছে তাকে। সেই যে তার বাবার যে অফিস ঘর, যেটা মানে এখানে যে ফ্যাক্টরি আছে বা কলকারখানা আছে, সেটার ছাড়াই আরো যেতে হয়। কারণ কলকারখানার এই পাশে আসলে কিন্তু বিশাল একটা দিঘি, এবং দিঘির ওই পাশে অনেক গাছপালা এবং নানা রকম পাখি ওখানে এসে থাকে। তো আনিস সাহেব তার মামার সাথে হাঁটতে হাঁটতে ওই দিঘি দেখছেন। তো তার মামা বলতেন যে ওই জায়গায় দেখছো জঙ্গল, ওখানে বাউ আছে, ভাউ ধরবে, ওখানে কখনো ভুলে ওদিকে যাবা না। ওদিকে কিন্তু যাওয়া যায়, যাওয়ার মতো উপায় আছে, কারণ এদিকে হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু একদম ঘন জঙ্গলের মতো। তো তার মামা তাকে বলতো, যেহেতু আনিস সাহেব বয়স কম, এই কারণে বলতো যে ওখানে যাবেন, ভাউ আছে। তো এগুলো বলতো। তার বাবার অফিস দেখাইছে, হেঁটে হেঁটে দেখছে। তো তার মামা তাকে নদীর পাড়েও নিয়ে গেছে হেঁটে, এবং ওই বাউন্ডারি ওয়াল পার হয়ে আরেকটা, মানে বের হয়ে আরেকটা এই গলি দিয়ে নিয়ে গেছে নদীর পাড়ে। খুব সুন্দর লাগছিল আনিস সাহেবের। তো এই হচ্ছে তাদের নতুন থাকার জায়গা। তার বাবাকে সে বলে স্কুলে কবে যাব, তার বাবা বলে খুব শীঘ্রই স্কুলের ব্যবস্থা করতেছি, যাবো বাবা, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে অবস্থা। আর সকালবেলা তার বাবা চলে যায় প্রতিদিন অফিসে, সকাল 9টার দিকে চলে যায়, এবং দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে 7টা-8টার দিকে তার বাবা ফিরে আসে। অফিসে একটা গাড়ি আছে, ওই গাড়ি নিয়ে যায়, একটা জিপ গাড়ি আর কি, সেটা করে নিয়ে যায়, নিয়ে আসে। আর সারাদিন আনিস সাহেব থাকে, তার মায়ের সাথে খেলে, পুরো বাড়িতেই তার একলা। মামা যখন আসে তখন একটু আনন্দ লাগে। এই হচ্ছে অবস্থা। তো ওই পুরো দৃশ্যপটটা আপনাদের সামনে বর্ণনা করে নেওয়ার কারণ হচ্ছে যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কিভাবে কি ঘটেছে, এটা আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল। তো আনিস সাহেব কিন্তু ওই যে বললাম, খেলতে খেলতে লনে চলে যায়, আবার উপরে উঠে আসে, এভাবেই তার দিন চলে। কিন্তু তার খুব কিউরিয়াসিটি ছাদের উপরে, কারণ সে হেঁটে হেঁটে পাশে গেছে, বাসার যে পাশের যে অংশটা যেখানে গাছগুলা, মোটা মোটা গাছ এরকম, এগুলো উঠে গেছে, মনে হচ্ছে ছাদের উপরে হেলে গেছে। তো আনিস সাহেবের মনে হতো যে ছাদে যাওয়া যায় না কেন, আর ছাদে গেলে নিশ্চয়ই পেছনে অনেক সুন্দর, এই কারণে কিন্তু তিনি উঠতে গেছেন, মালি তাকে বলছে নেমে আসতে। তো তিনি খুব কিউরিয়াসিটি ফিল করতেন এবং মনে করতেন যে ছাদের উপর উঠলে এই নদীটা আর অনেক সুন্দরভাবে দেখা যাবে, এগুলো ভাবতেন। আর আরেকটা কারণে ছাদের উপর তার কিউরিয়াসিটি ছিল যে আনিস সাহেবের ঘরটা ছিল কিন্তু তার মা বাবার ঘরের পাশে, মানে একই ঘরে তারা ঘুমোতেন না। আনিস সাহেবের আলাদা রুম ছিল, সেটা হচ্ছে তার বাবা মার ঘরের ঠিক পাশের ঘর, এবং সেখানে যাওয়া যায় একটা দরজা দিয়ে, মানে বাবা মার ঘর থেকে একটা দরজা দিয়ে ওই ঘরে যাওয়া যায়। এবং এই ঘরটাই হচ্ছে একেবারে কর্নারের রুম। এই রুমের 2টা জানালা, একটা হচ্ছে বাঁ দিকে, সেটা দিয়ে ওই যে গাছগাছালির গোড়া ওই জায়গা দেখা যায়, এবং এখান থেকেই মোটামুটি ওই মানে ওই ড্রয়িং রুমের মতোই এদিক দিয়ে একদম দূর পর্যন্ত দেখা যায়। আর আরেকটা জানালা আছে এই পাশে, সেটা দিয়ে এই যে নদী দেখা যায়। তো 2টা জানালাই আনিস সাহেবের রুমে। তো আনিস সাহেব যখন শুয়ে থাকতেন তার ঘরে, মাঝে মাঝে শুয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন, তখন তিনি শব্দ পেতেন। মনে হতো যে ছাদের মধ্যে মানুষজন চলাফেরা করতেছে বা দৌড়াদৌড়ি করতেছে, এরকম শব্দ হইতো। মাঝে মাঝে বাচ্চাদের কণ্ঠ তিনি শুনতেন, যে মানে বাচ্চারা দৌড়াচ্ছে উপরে ছাদের। তা আনিস সাহেবের কাছে মনে হতো যে এই বাসায় তো আরো বাচ্চা আছে, ছাদে কে উঠে, এর জন্য কিন্তু তার আগ্রহ হতো। এবং তিনি কিন্তু তার আম্মুকে বলছেন যে আম্মু, ছাদে মনে হয় কারা দৌড়ায়। তার আম্মু বলছে কোথায়, আমি কোনো শব্দ পাইনি, আর এই বাসায় আমরা ছাড়া কেউ থাকে না। আর আসলেও কিন্তু ওই বিল্ডিং এ আনিস সাহেবরা ছাড়া আর কেউ থাকতো না, কাজ ওই যে বিল্ডিংটা, ওইটা নিচতলায় ছিল হচ্ছে একটা গোডাউনের মতো, ওখানে অনেক পুরনো জিনিসপত্র থাকতো, ওই বাড়ির বা ওই বিল্ডিং এর বা অফিসের জিনিসপত্র থাকতো। তো ওই যে মালি যে ছিলেন, তার কাছে চাবি ছিল, সে মাঝে মাঝে খুলে ঢুকে তার কাজকর্ম পরিষ্কার এগুলো করে সে বের হয়ে যেত। এছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। আর ছাদের উপরে যাওয়া বলতে, আনিস সাহেব অবশ্য একদিন দেখছেন যে মালি ছাদে ওঠে মাঝে মাঝে, এবং সে উঠে যায় ঝাড়ু নিয়ে, এবং কিছু পড়তে উঠে, কিছু বলতে সে উঠে। তো এই সিনটাও খুব অন্যরকম, মানে মালিক কি জানি পড়তে বলতে ছাদের দিকে উঠে, হাতে তার ঝাড়ু আর এরকম একটা ব্যাগের মতো নিয়ে, ছালার ব্যাগের মতো নিয়ে উঠে যায় আর কি।
তো সে দেখছে যে উঠে সে ছাদের উপর গিয়ে দরজাটা লাগায় দেয়, এটাও সে দেখছে আনিস সাহেব। তো এই হচ্ছে ওই বাড়ির অবস্থা। তো একদিনকার কথা, আনিস সাহেব শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন এবং তিনি তার ঘুম আসতেছে না, কারণ ওই দিন বেশ গরম পড়ছে, বেশ গরম, ফ্যানের বাতাস, ফ্যান ঘুরতেছে, ভ্যাবসা মনে হচ্ছে সবকিছু, মানে বেশ গরম, এবং রাত হয়ে গেছে। তখন তার বাবা মা গভীর ঘুমে অচেতন, সে বুঝতে পারছে যে সারা বাড়ি একদম নীরব হয়ে গেছে। তো আনিস সাহেবের ঘুম আসতেছে না, সে দেখতেছে যে তার যে এই পাশের জানলাটা, পায়ের কাছে যে জানলাটা, সেটা হালকা হালকা দুলতেছে ফ্যানের বাতাসে, আর ওই যখন দুলতেছে তখন একটু ফাঁক হচ্ছে, বাইরের একটু আলো এসে পড়তেছে, গাছের পাতাগুলো নড়তেছে, এগুলো দেখা যাচ্ছে। তো সেই ওগুলো দেখতে দেখতে এক সময় তার কাছে খুব মানে অসহ্য লাগা শুরু করলো গরমে। আনিস সাহেব গেলেন, গিয়ে নদীর পাড়ের যে জানলাটা ওই পাশেটা, ওইটা খুলে দিলেন। তিনি ভাবলেন যে খুলে দিলে একটু বাতাস আসলে যদি আমি মানে একটু ঠান্ডা লাগে, তো তিনি খুলে দিয়ে একটু পর্দা সরাই দিলেন। তো পর্দা সরাই দেওয়ার পর আসলেই এক ঝাঁক বাতাস ঢুকলো ঘরের মধ্যে। তো বাতাস ঢোকার পর আনিস সাহেবের কাছে বেশ ভালো লাগলো যে বাতাসটা অপেক্ষাকৃত ঠান্ডা। তো তিনি চিন্তা করলেন যে আমি এই পাশের জানলাটাও খুলে দিই, তাহলে একটা ক্রস ভেন্টিলেশন হবে। তো তিনি গিয়ে এই পাশের জানলাটাও খুলে দিলেন, পর্দাটা সরাই দিলেন। তো এই পাশে তাকায় দেখতেছেন তিনি যে আকাশে চাঁদ উঠছে এবং গাছের পাতাগুলো নড়তেছে, এবং আসলেই বাতাস এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেছে। ঘরটার মধ্যে যে একটা গরম ছিল সেটা কমে গেছে। আনিস সাহেব ভাবতেছে যে আম্মু খামাখাই বলে জানলা খুলতে না, এটা কি, জানলা খোলা রেখে ঘুমাইলে কি সমস্যা, কি সুন্দর নদীর বাতাস। আর দূরে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে কিছু নৌকা, সেগুলোর মনে হয় হারিকেন বা কিছু জ্বালানো, সেগুলোর আলো জ্বলতেছে। তো বেশ ভালো লাগলো আনিস সাহেবের এই গভীর রাতে এখানে দাঁড়ায় থাকতে। এই সময় তিনি উপরে শুনতে পেলেন, মানে তার যে ছাদ, তার থেকে কিন্তু উপরেই কিন্তু তাদের ছাদ, মানে ওই ছাদ। তো ছাদের ওখান থেকে তিনি শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে কে জানি কথা বলতেছে এখান থেকে, মানে একটা মহিলার কণ্ঠে কথা বলতেছে। আবার তাদের দারোয়ানের কণ্ঠ তিনি শুনলেন, মানে দারোয়ান মানে সেই মালির কণ্ঠ তিনি শুনলেন। মালির কণ্ঠটা সে ভালো মতনই চিনে, তার খুব অপছন্দের একটা কণ্ঠ, আর কেমন যেন একটা খ্যাসখ্যাসে একটা মহিলার কণ্ঠ। তো আনিস সাহেবের কাছে খুব আগ্রহ লাগলো, সেটা কি ব্যাপার, কথার কিছু বুঝতেছে না। হ্যাঁ, তো ওখান থেকে কি জানি বলতেছে, একটা নারী কণ্ঠ কি জানি বলতেছে, এবং কণ্ঠটা ঠিক মতো তিনি কথা বুঝতেছেন না, তিনি জাস্ট শব্দ বুঝতেছেন, কিছু একটা বলতেছে, আর ওই দারোয়ানও কিছু একটা বলতেছে। এবং একটা কথা তিনি শুনলেন, নে 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 নে, নিয়ে খা, নিয়ে খা। তারপর তিনি শুনলেন নে মর, নিয়ে খেয়ে মর, খেয়ে মর, এরকম একটা কথা। তো শোনার পর তার কাছে খুব অবাক লাগলো, এই দারোয়ান কাকে বলতেছে এটা, মানে এইরকম ভাবে নেমর। তো আনিস সাহেব তখন তার রুমের যে এই পাশে আর একটা দরজা আছে, এটা তার মা বলতো এটা খুলতে না তাকে, কারণ তার মা সবসময় চাইতো সে যেন তার মায়ের রুম দিয়ে চলাফেরা করে। তাদের এখানে যে বাথরুম, ওই বাড়িতে কিন্তু অ্যাটাচড বাথরুম নাই, মানে এই পাশ থেকে গেলে তার মায়ের রুম দিয়ে গিয়ে ওই পাশে মেন দরজা খুললে সামনে হচ্ছে বাথরুম। আর আনিস সাহেবের রুমে আরেকটা দরজা ছিল এই জানালার পাশেই, সেই দরজাটা খুললে ওই একই করিডোরে বের হওয়া যায়, যেইটা দিয়ে তার মানে আম্মুর রুমের মেন দরজা দিয়ে বের হওয়া যায়, সেম করিডোর এটা আনিস সাহেবের রুমের সামনেও আছে। মানে এখান থেকেও একটা ডিফারেন্ট দরজা আছে স্বতন্ত্র এই রুম থেকে বেরোনোর জন্য। কিন্তু তার আম্মু কখনো চাইতো না যে এখান দিয়ে সে মানে আসা যাওয়া করুক, তার আম্মু বলতো যে তার রুম দিয়ে মানে বেরোতে, এবং তার আম্মু জেগে উঠতো, সে যখনই যেত রাতের বেলা বাথরুমে বা কিছু, তার আম্মু জেগে উঠতো। আনিস সাহেব তো তখন মানে কেবল তার কৈশোরে ঢুকছে, এবং তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি যে মানে ঘটনাটা কি ঘটতেছে, উপরে কে কথা বলতেছে এইভাবে, এবং কি বলতেছে এগুলা, নিয়ে খায় এরকম। তো তিনি আস্তে করে ওই তার রুমের দরজাটা ছিটকানিটা খুলে ফেললেন, এবং এটা মানে একটু কচকচ শব্দ হলো, খুলে গেল। খোলার পর কিছুক্ষণ দাঁড়ায় রইলেন যে মানে তার আম্মু বা কেউ টের পাইছে কিনা। তো দেখলেন যে না, কোনো শব্দ পাচ্ছে না। তখন তিনি আস্তেই করে দরজাটা মেললেন, মেলে করিডোরে বেরোলেন। এখন করিডোরের মধ্যে কিন্তু নিস্তব্ধতা, মানে একদম নীরব আর অন্ধকার। তার কাছে একটু ভয় লাগলো যে করিডোরটা এরকম ভাবে তিনি রাতের বেলা একা বেরোন নাই, এর আগে বেরিয়েছে তার আম্মার রুম দিয়ে, এদিক দিয়ে বেরোন নাই। তো যাই হোক, ভয় লাগা সত্ত্বেও তিনি আস্তে আস্তে হাঁটলেন, পা টিপে টিপে একদম আম্মুর দরজা পার হয়ে যখন সামনে আসছেন, তখন কিন্তু তাদের লিভিং রুমের কাছে চলে আসছেন। লিভিং রুমের ওই পাশে জানলার পর্দাগুলো সরা রাখছিল তার আম্মু। তো বাইরের আলো, মানে চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে, একটা আলো আধারির খেলা, কেমন যেন একটু লাগতেছে, গা কাটা দেওয়া একটা অবস্থা। তো যাই হোক, আনিস সাহেব ওইটা চিন্তা না করে হেঁটে গেলেন তাদের লিভিং রুম থেকে মেইন দরজার কাছে। তার ইচ্ছা মেইন দরজাটা খুলে তিনি ছাদের দরজার কাছে গিয়ে শুনবেন কে কথা বলতেছে। মানে ব্যাপারটা অনেকটাই দুঃসাহস, কিন্তু আনিস সাহেবের কিউরিয়াসিটি খুব বেশি।
যে ছাদের ব্যাপারটাকে কে কথা বলে। তিনি এর আগেও ছাদে মানে দৌড়াদৌড়ির শব্দ পাইছেন, চিৎকারের শব্দ পাইছেন। তো তিনি খুব সন্দর্পণে আস্তে আস্তে করে দরজার ছিটকেনিটা খুললেন, তাদের মেইন দরজার, এবং ছিটকেনি খোলার পরে তিনি চিন্তা করতেছেন তিনি পাল্লাটা মেলবেন কিনা। তো তিনি পাল্লাটা আস্তে করে মেললেন অল্প। তাদের সিঁড়ি ঘরের মধ্যে অন্ধকার, নিচে বাতি জ্বালাইছে, ওই যে সেই যে মালি ছিল বা দারোয়ান, সে বাতি জ্বালাইছে, সেটার আলো হালকা আসতেছে এখানে। তিনি দরজাটা খুলে কিছুক্ষণ তাকাইছেন। এই সময় তিনি একটা শব্দ পেলেন তাদের ছাদের দরজার কাছে। মনে হলো ক্যাট কাঁচ করে দরজাটা খুললো ছাদের এখান থেকে, এবং ওইখান থেকে দেখলেন কে জানি বের হয়েছে ছাদের থেকে। তো তিনি আস্তে করে তাদের ঘরের দরজাটা আরেকটু মানে চাপায় ধরলেন যাতে কেউ না বুঝতে পারে দরজাটা খোলা। তিনি দেখতেছেন ওই চোখে মানে আস্তে করে চোখ রেখে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে দেখতেছেন যে কে জানি হেঁটে হেঁটে আসতেছে সিঁড়ি দিয়ে। তো নিচের যে আলো উঠছে সেটাতে সিঁড়ির মধ্যে একটা বেশ আলো আধারি তৈরি করছে নিচ থেকে, মানে হালকা ভাবে দেখা যায়। তাদের বাসার সামনের বাতি কিন্তু বন্ধ। তো তিনি বুঝতেছেন আস্তে আস্তে নামতেছে কে জানি সিঁড়ি দিয়ে। তো তার বুকটা কাঁপতেছে থরথর করে, তার শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে গেছে, মনে হচ্ছে ঘটনাটা কি। তো তিনি একটু পরে খেয়াল করলেন যে ঠিক তার দরজার সামনে দিয়ে যাচ্ছে, মানে যে নামতেছে। তো তিনি ভয়ে ভয়ে ছিলেন যে তাকে না বুঝে ফেলে তিনি আছেন, এটা কে। তারপর কিছুক্ষণ পর তিনি খেয়াল করে একটু নেমে গেছে, তার দরজা থেকে আরো নেমে গেছে। তখন তিনি বুঝলেন যে যেহেতু নিচ থেকে আলো আসতেছে, আলোর একটু মধ্যে চলে গেছে, সেটা তিনি বুঝলেন ওই যে মালি সে নেমে যাচ্ছে, তার হাতের মধ্যে একটা থালা, এরকম একটা থালার মতো, সেটা সে নিয়ে নেমে যাচ্ছে। তো তিনি ভালো মতো খেয়াল করলেন যে থালা নিয়ে কেমন যাচ্ছে, এবং কেমন একটা মানে পচা টাইপের গন্ধ নাকে এসে লাগলো তার, মানে অনেকটা মাছ টাছ পচে গেলে যেরকম সেরকম একটা গন্ধ এসে লাগলো নাকে। তো দেখলো যে ওই হেঁটে নিচে চলে গেল মালিটা। তো তিনি আর সাহস করতে পারলেন না, তিনি আস্তে করে দরজাটা চাপাই দিয়ে আবার আস্তে আস্তে চলে আসলেন, মানে চিটকানি মেরে আর কি। তিনি চলে আসলেন নিজের রুমে, চুপচাপ ঢুকে আবার ওই জানলার কাছে গেলেন। তো জানলার কাছে যে তিনি কান পেতে শোনার চেষ্টা করতেছেন, তার ছাদের মধ্যে মনে হচ্ছে যে হুটোপুটির শব্দ, অনেকটা মনে হয় যে মানে দৌড়াদৌড়ি লাফালাফি করলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ হচ্ছে ছাদের মধ্যে, অন্যরকম। তো তিনি অবাক হইলেন যেটা ব্যাপারটা কি, কে করতেছে এরকম শব্দ ছাদের মধ্যে হুটোপুটি করে কে। তো এগুলো করতে করতে তিনি যখন নাকি খুব আগ্রহ নিয়ে শুনতেছেন, পেছন থেকে তার আম্মুর কণ্ঠ শুনলেন, কি ব্যাপার তুমি ঘুমাও না আনিস, কি হয়েছে তোমার। তো কেঁপে উঠলেন থরথর করে মায়ের কণ্ঠ শুনে। তো তাকাইলেন, দেখলেন যে তার মা দাঁড়ায় আছে ওখানে, বলতেছে কি ব্যাপার। তো তার আম্মু রুমে মানে বাতি জ্বালায় দিল তার। তো সে বললো তুমি এখানে কি করতেছো জানলার কাছে। বলে যে আমি জানলা খুলছি, গরম লাগতেছিল। তার আম্মু বলে জানলা খুলছো কেন, তোমাকে না মানা করছি জানলা খুলে ঘুমাইতে না, আসো আসো এদিকে আসো, কি বাথরুমে যাবা। তারপর নিয়ে তাকে জোর করে বাথরুমে নিল, তারপর এসে পানি খাওয়াইলো, খাওয়াই বললো তুমি ঘুমাও আবার। তো তার আম্মু তো বসে থাকলো বিছানার পাশে, মাথায় হাত বুলাই দিল। তো আনিস সাহেব তখন বলতেছিল তার আম্মুকে যে আম্মু উপরে শব্দ হয় কিসের। তার আম্মু বলে কোথায়, আমি তো কোনো শব্দ পাই না, তুমি ঘুমাও তো, তোমার কেন ওই যে ছাদ নিয়ে এত চিন্তা, ছাদে ভালো না, ছাদ যেতে নিষেধ করছে, পুরানো ছাদ, এখানে ছাদ ঠিক মতো ক্লিনও করে না। তো আনিস সাহেব আবার তো এগুলো বললেন না তার আম্মুকে, কারণ তিনি যে দেখছেন মালিক কি দিয়ে নামছে এখানে এসে। তো তিনি চুপচাপ শুয়ে থাকলেন। তো এক সময় তার ঘুম এসে গেল, তিনি ঘুমায় গেলেন। পরদিন এরকম দিনের বেলা তার ঘোরাফেরা করছেন, তার অন্য কিছু মনে নাই, এই সেই এভাবে করে এরকম দু একদিন চলে গেল। তো এরপরে একদিন আনিস সাহেব এরকম বল নিয়ে খেলে বাসায় উঠছেন, কেবল বাসায় উঠে তার খুব চেষ্টা পাইছে, তিনি দরজা খোলা রেখেই তিনি আর মানে দরজা লাগাইতে মনে নাই তার, দৌড় দিয়ে চলে গেলেন ঘরের ভিতরে, গিয়ে তাদের রেফ্রিজারেটর থেকে পানির বোতল বের করে তিনি গ্লাসে ঠান্ডা পানি খাচ্ছেন। তো যখন খাচ্ছেন তখন তিনি শব্দ পাইছেন তাদের দরজার সামনে, মনে হচ্ছে কেউ যাচ্ছে, খ্যাস 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 করে যাচ্ছে। তো তিনি মানে বুঝলেন না যে কে যাচ্ছে, এবং গেলে তো উপরের দিকেই যাবে, মানে নিচে তো আর যাবে না, অথবা তাদের বাসায় ঢুকবে। তো তিনি চিন্তা করলেন কে ছাদের দিকে যাচ্ছে খুব আগ্রহে। তখন কিন্তু ভর দুপুর। তিনি দৌড় দিয়ে দরজার কাছে আসলেন, এসে দেখলেন যে দরজা তো অর্ধেক ভেজানো, মানে দরজাটা কিন্তু তিনি খোলা রেখে গেছিলেন, ওইটা মানে এমনি প্রেসারে যেমন আস্তে আস্তে একটু এদিকে এসে যায় সেরকম এসে গেছে। তো তিনি হাত দিয়ে না ধরে আস্তেই করে তাকালেন এরকম দরজা দিয়ে। তো সিঁড়িঘর যথারীতি অন্ধকার, তার বাসার সামনে বাতি জ্বালানো নাই যেহেতু দুপুরবেলা। তো উপরে তাকায় দেখতেছেন যে ছাদের দরজাটা কেউ লাগাচ্ছে আর কি, ক্যাচ করে লাগাচ্ছে, মানে আলো বাইরে ছিল, সেটা আলো এসে পড়ছিল উপরের দিকে, ওই আলোটা কমে গেল, আবার দরজাটা লাগাই দিল কেউ। তো তিনি বোঝার চেষ্টা করলেন যে এটা কে এরকম গেল ছাদে। তো খুব সাহস সঞ্চার করে তিনি আস্তে আস্তে সিঁড়ি ঘরে পা রাখলেন, রেখে পাটি বেটি উপরে উঠতেছেন।
উপর উঠতেছেন এবং তিনি শব্দ পাচ্ছেন ছাদ ঝাড়ু দিচ্ছে কেউ, সরাত সরাত করে শব্দ হচ্ছে, ছাদ ঝাড়ু দিচ্ছে। তো তিনি চিন্তা করলেন মনে হয় মালি ছাদে উঠছে। তো যদি দরজা খোলা পান তিনি ঢুকে যাবেন, ঢুকে যেয়ে দেখবেন কি অবস্থা, এই চিন্তা করতেছেন। তো ওরকম আর কিছু দেখতেছেন না তিনি আস্তে আস্তে হেঁটে একেবারে উপর উঠে গেলেন। ছাদে শব্দ হচ্ছে, সনাত 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 ঝাড়ুর শব্দ হচ্ছে, এবং তিনি দেখলেন যে ওই ছাদের দরজাটা লাগানো না, ভেজানো। তো খুব চিন্তা করলেন যে একবার উকি দিবেন ভেতরে, মানে তার খুব শখ হলো যে মানে ওই দরজাটা খুলে তিনি ভেতরে উকি দিবেন, কিন্তু সাহস সঞ্চার করতে পারলেন না। এই সময় তিনি দেখলেন যে ঝাড়ুর শব্দ থেমে গেছে, আর ওই যে তাদের যে মালি সে কারোর সাথে কথা বলতেছে, কিছু একটা বলতেছে, এবং সেই কণ্ঠ তার কানে আসতেছে ওই মালির কণ্ঠ, কিন্তু খুব ক্লিয়ার কিছু না। তো তিনি ভালোভাবে কান পেতে আবার শোনার চেষ্টা করলেন, দেখলেন যে হ্যাঁ মানে এই ছাদের একেবারে ওইদিকে চলে গেছে ওখান থেকে, এই জন্য কণ্ঠটা এরকম অপরিষ্কার আসতেছে। তো ওখানে বলতেছে, রাত্রে দি মনে এরম করস কেন, রাতটাই না দি মনে, পাগলামি করিস না। এরকম বলতে তিনি মানে দূর থেকে শুনতেছেন। চিন্তা করলেন কারে কি বলে, কারে বলে পাগলামি করতে না, এরকম এই সেই। তো তিনি চিন্তা করতেছেন আনিস সাহেব যে তিনি ঢুকে যাবেন কিনা ছাদে। পরে চিন্তা করলেন যে না, ছাদে ঢুকলে তো সমস্যা, এই তো প্রবলেম করবে, আমার দেখতে হবে যে রাত্রেবেলা ওকে এইখানে কারে কি দেয়। এই চিন্তা করে তিনি আস্তে করে সিঁড়িতে গুটি গুটি পায়ে নেমে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে তিনি মানে চিন্তা করতেছিলেন তার মাকে বলবেন এই কথাগুলো। পরে চিন্তা করলেন যে না, আম্মুকে বললে জিনিসটা আরো ঝামেলা হয়ে যাবে, আমার একটু খেয়াল রাখতে হবে রাত্রেবেলা সেইখানে কি করে ছাদে উঠে মালি। তো সে মোটামুটি তার মতোই অন্যান্য কাজে লেগে গেল, এবং তার মন সবসময় সচেতন থাকলো যে রাত হইলে তিনি ওই জায়গায় খেয়াল রাখবেন যে কেউ উঠে নাকি সিঁড়ি ঘর দিয়ে। তো যাই হোক, তার আর মন বসতেছিল না। এইভাবে করে একসময় সন্ধ্যা হলো, রাত হলো, এবং সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেছে চারিপাশ, এবং বাসার মধ্যে কেউ নাই। তার আব্বু অফিসে, তার আব্বু ওই দিন বলে গেছে তার আম্মুকে তার আসতে লেট হবে। হ্যাঁ, মানে তার অফিসে কি কি কাজ আছে, মানে অডিট হচ্ছে না, কিছু একটা সমস্যা আছে, তার আব্বু আসতে লেট হবে। এবং তার আম্মু মোটামুটি তার মাথা ব্যথা, তিনি নাকি শুয়ে আছেন বিছানায়। আর আনিস সাহেব বারবার দৌড়াদৌড়ি করে আসতেছেন ড্রয়িং রুমে, আর দরজার কাছে যাচ্ছেন, আর একটু পরপর তিনি খেয়াল রাখতেছেন দরজার কাছ থেকে কান পেতে পেতে কেউ উঠে নাকি। তো এটা বেশ একটা পেড়ার ব্যাপার হয়ে গেল তার কাছে, এটা জানা। এক পর্যায়ে তিনি দরজার ছিটকে এটা খুলে ফেললেন, খুলে তিনি দরজাটাকে একদম চাপায় রাখলেন হালকা করে, যে কেউ উঠলে যাতে শব্দ পান। এর মাঝে মাঝে যে দেখতেছেন যে তার আম্মু কি করে, তো দেখতেছে যে তার আম্মু শুয়ে আছে, মাথা ব্যথা, তিনি নাকি ট্যাবলেট খেয়ে শুয়ে আছেন, মানে বাতি একদম কমায় দিয়ে ডিম লাইট জ্বালায় শুয়ে আছেন ঘরে। তো তার দিকেও তাহলে তার আম্মুর আর এখন খুব একটা নজর নাই, তিনি বুঝতে পারলেন। তিনি একেবারে দরজার কাছেই বসে আছেন, এবং তিনি এক পর্যায়ে লিভিং রুমের বাতিটাও নিভাই দিলেন, যাতে কেউ যদি এখান থেকে উঠে তিনি একদমই বুঝতে পারেন এরকম। আর শুধু ডাইনিং স্পেসের বাতিটা জ্বলতেছে। তো এরকম কতক্ষণ হয়ে গেছে বলতে পারবেন না, মানে আনিস সাহেব ঝিমানো শুরু করছেন। এই সময় তিনি শব্দ পেলেন যে কেউ একজন উঠতেছে সিঁড়ি দিয়ে। তো চিন্তা করলেন যে কে উঠতেছে, আবার আমার আব্বু নাকি, আমার আব্বু আসলে তো আমার এরকম দরজার পাশে আসলে খবর আছে আমাকে এরকম পেলে, কি অবস্থা। তিনি দেখলেন যে না, আব্বু তো এইভাবে উঠে না, আব্বুর পায়ের শব্দ পাওয়া যায় জুতার, খটখট করে উঠে তিনি, এবং এত নীরবে উঠেন না, সারা শব্দ আছে আব্বুর। তো সে বুঝতে পারলো যে অন্য কেউ উঠতেছে, সম্ভবত মালি উঠতেছে। একটু পরে তিনি সব মানে এরকম স্মেল পাইলেন যে পচা কোনো একটা গন্ধ মানে ভোগ করে আসতেছে উপর দিকে। তো ওই দিন কিন্তু তিনি কিন্তু বাতি নিভায় রাখছেন তাদের সামনে, তাদের বাসার সামনে যে বাতিটা তিনি নিভায় রাখছেন ইচ্ছা করে, তিনি বোঝার জন্য যে এখান দিয়ে মানে কেউ যাতে তাকে খেয়াল না করে, সে যদি এখানে থাকে, এই জন্য তিনি বাতি নিভায় রাখছেন। তো তিনি দেখলেন যে কেউ একজন উঠে আসতেছে সিঁড়ি দিয়ে। তিনি বুঝতে পারলেন এখান থেকে আস্তে করে উকি দিয়ে বুঝতে পারলেন দরজার ফাঁক দিয়ে, একদম দরজাটাকে একদম চাপায় ফাঁক দিয়ে দেখতেছেন কেউ একজন উঠে আসতেছে সিঁড়ি দিয়ে, হাতের মধ্যে কিছু একটা। তো তিনি বুঝতে পারলেন যে হাতের মধ্যে কোনো একটা বস্তা হবে, চটের বস্তা বা কিছু, একজন উঠে আসতেছে। তিনি বুঝলেন এটা মালি, এবং ওই আকৃতি দেখে তিনি বুঝলেন মালি। তো তার একেবারে দম বন্ধ হয়ে আসলো যে মালি বুঝে না ফেলে, যেহেতু বাতি নিভানো বাসার সামনে, এই সময় তো বাতি জ্বালানো থাকে, রাতের বেলা তার বাবা নিভায় দেয় বাতিটা। তো চুপ করে আছেন তিনি। তো দেখলেন যে আস্তে আস্তে গন্ধটা প্রকট হইতে হইতে তার পাশ দিয়ে গেল। তো তিনি বুঝলেন যে মালি উঠে গেছে। মালি সন্দেহ করেন বাতি নিভানো কেন, হয়তো ভাবছে যে এরা নিভায় রাখছে কিছু। আস্তে করে মালি উপর উঠে গেল। তিনি শব্দ পেলেন একদম সিঁড়িতে উঠতেছে, এবং তার হাতে যে ওই যে একটা বস্তা কসকস করতেছে।
আস্তে আস্তে উঠে ছাদের দরজার কাছে শব্দ পেল যে ছাদের দরজাটা খুললো মালি, এবং ওই দরজার চাবি কিন্তু তাদের বাসায় একটা আছে আর মালির কাছে আছে। তো তাদের বাসায় যেটা আছে ফ্রিজের উপর তার আম্মু রাখছে, এটা সে জানে যে ওখানে আছে, মানে কতগুলো চাবির গোছার মধ্যে ওইটা একটা চাবি আছে। তো মালি খুলছে দরজা, তিনি বলছেন যে মালি দরজা খুললো এবং দরজাটা খুলে ফেললো। বেশ শব্দ হইলো, বেশ শব্দ করে দরজাটা ক্যাঁচ করে অন্ধকারে নিস্তব্ধতার মাঝে বেশ শব্দ হয়েছে, মালির পাশে উঠে গেছে। তো আনিস সাহেব তখন আসলে কি মনে করছেন তিনি বলতে পারবেন না, তার আসলে হঠাৎ করে সাহস অনেক বেড়ে গেছে, তিনি দেখবেন কি ঘটতেছে। তিনি আস্তে করে নিজেদের দরজাটাকে ফাঁক করে বের হয়ে গেলেন এবং সিঁড়িতে ওঠা শুরু করলেন। সিঁড়িতে আলো নাই, মানে সিঁড়িতে নিচের যে আলো উঠতেছে মানে 2 তলা ক্রস করে আর সেই আলো উঠে না, অন্ধকার। তার বেশ ভয় লাগা শুরু করছে, একবার ভাবছিলেন তিনি ফিরে যাবেন যে ঘটনাটা কি, এবং এই মালিকেও তিনি ভয় পেতেন। তারপরও তিনি অনেক আগ্রহে আস্তে আস্তে উঠে গেছেন। উঠে গিয়ে তিনি ছাদের দরজাটা দেখলেন যে ফাঁকা করা, মালি আর ভেড়ায় নাই এটা, মানে ছাদের উপর থেকে কিছুটা জায়গায় আকাশের আলো আসতেছে, চাঁদের আলো। তো তিনি ওই ফাঁক গলে কোনো মতে বেরোলেন যাতে শব্দ না হয়। তিনি ছাদে উঠে গেলেন। ছাদে উঠে এই প্রথম তিনি ছাদ দেখতেছেন। দেখলেন বেশ পুরনো একটা ছাদ এই বাড়ির, মানে এই বাড়িটা অনেক পুরনো, কিন্তু অনেক পুরনো, এবং জায়গায় জায়গায় শ্যাওলা পড়ে গেছে, শৈবাল জন্মাইছে, মানে একদম মখমলের মতো শৈবাল হয়ে গেছে। তিনি চিন্তা করেন এগুলো কি ঝাড়ু দেয় মালি এখানে, এবং ছাদের আলো পড়ে ঝকঝক করতেছে ছাদটা, কয়েকটা জায়গায় শ্যাওলা, ওই জায়গাগুলো কালো কালো হয়ে লাগতেছে কেমন। এবং এই ছাদের এই সামনের অংশটা যেখানে তিনি ঢুকছেন সেই জায়গাটা একেবারে নীরব, পাশের গাছগুলোর উঁচু অংশগুলো দেখা যাচ্ছে পাতাগুলো তিত্তির করে কাঁপতেছে এদিকে। তো তিনি চিন্তা করলেন যে মালি কোথায় গেল, এই পাশে তো নাই। তো তিনি তাড়াতাড়ি দৌড়ায় ওই পাশের ওয়ালের কাছে গেলেন যাতে তাকে এই ফাঁকা অংশে কেউ না দেখে। ওই ওয়াল ধরে পাশ দিয়ে ক্রল করে যে তিনি উকি দিলেন, এইভাবে দেখলেন যে না, পাশের যে অংশটা ওই পাশে মালি দাঁড়ায় আছে। ওইখানে ওই পাশে ছাদের উপর একটা বাথরুমের মতো আছে, এরকম বাথরুম বা কিছু একটা রুমের মতো, হ্যাঁ, ওইখানে মালি দাঁড়ায় আছে, তার হাতে একটা বস্তার মতো, এবং মালি ওই বস্তার মধ্যে থেকে হাত দিয়ে কি একটা বের করলো, এবং গন্ধ আসতেছে, বেশ পচা গন্ধ। যখন মালি একটা কি জানি বের করলো, তো তিনি বুঝতে পারলেন কিছু একটা বের করে আনছে, এবং পরবর্তীতে তিনি চাঁদের আলোতে দেখলেন একটা গরুর মাথা, এটা পচে গেছে মনে হয়, মানে কোথা থেকে পাইছে, হয়তো পচে গেছে কিছু, ওইটা নিয়ে ওখানে রাখলেন মালি। রেখে তিনি ওই ছালাটাকে সরায় রাখলেন, সরায় রেখে ওই পাশেই সরায় রেখে মালির সোজা হাঁটা দিলেন এদিকে, এবং গরু মাথাটা ওখানে রেখে দিয়েছেন। আর কোনো কথা নাই, হেঁটে আসছে সেদিকে। তো তখন আনিস সাহেব বুঝলেন যে আরে মানিক তো এদিকে আসতেছে, কি করবো। ডাইনে বামে তাকাইতে তাকাইতে খেয়াল করে দেখলেন যে দেয়ালের ভাঁজে এই পাশে সরে থাকলে তাকে দেখবে না মালি। তো তিনি তো ছোট মানুষ, দ্রুত মানে খালি পায়ে ছিলেন, দৌড় দিয়ে পাশে এসে ওই ফাঁকে সেটে গিয়ে লুকাই দিলেন। এবং তখন দেখলেন যে মালিক আস্তে আস্তে হেঁটে এই পাশে ছাদে আসলো, এসে আস্তে করে দরজাটা খুলে বের হয়ে গেল। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে মালি ছাদের যে ওই তালাটা খটাং করে লাগিয়ে দিলেন বাইরে দিয়ে। ওই তালা লাগানোর শব্দে তো আসলে আত্মা উড়ে গেল, মানে আনিস সাহেবের মানে আর কোনো মানে ভয়ে, মানে তিনি একেবারে নিজের মানে মুখ শুকায় তিনি ঢোক গিলতে পারতেছেন না ভয়ে। তালা মেরে দিয়ে, এবং মালি যে নেমে যাচ্ছে শব্দ পাচ্ছেন তিনি এখান থেকে। তিনি চিন্তা করলেন কি ঘটতেছে, আমার তালা মেরে দিয়ে গেল ছাদের মধ্যে। তারপর তিনি চিন্তা করলেন যে ওখানে কি হয়েছে, ওখানে কি রাখলো, মাথাটা কি জন্য রাখছে ওখানে। তিনি এইবার তার আবার ওই আগ্রহ হলো। তো তিনি এবার চিন্তা করলেন যে এই ছাদ থেকে যে নামতে যে আমি কিভাবে নামতে পারি। তিনি উকি দিয়ে দেখতেছেন ছাদ কিন্তু অনেক উঁচা, দোতলা হলেও অনেক উঁচা, ওনার পুরনো বিল্ডিং, ছাদ অনেক উঁচা। তো তিনি তাকায় দেখতেছেন এদিক থেকে, তো দেখলেন যে খুব একটা উপায় নাই। একটা উপায় তিনি দেখছেন, এই পাশে নারকেল গাছ আছে, নারকেল গাছটা তিনি বেড় পাবেন। তিনি যদি নারকেল গাছ জড়ায় ধরে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে নামেন, তিনি এইসবে আবার মোটামুটি অভ্যস্ত বেশ। আনিস সাহেব কিন্তু এগুলো করতো আগে, তারা আগে যেখানে পোস্টিং ছিল সেখানে পাশে নারকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল। তো ওখান থেকে এরকম করে তারা এরকম উপরে উঠে তারপর লাভ দিত পানিতে। তো তিনি চিন্তা করছেন যে ছাদ থেকে দরকার আমি নেমে যাব নিচে, এরকম পিছলা খেয়ে নেমে যাব, ধরে নারকেল গাছ ধরে পিছলায় নেমে যাবো আমি, এই চিন্তা করছেন। যাক, কারণ এখন তো এখান থেকে কিভাবে তিনি কাউকে জাগাবেন। আর একটা আছে, জোরে জোরে চিৎকার করলো এই পাশে দেয়ালের কাছে গেলে তার আম্মুর রুমের জানলার কাছে যদি শব্দ শুনে তার আম্মু আসবে, তো সেই ক্ষেত্রে আবার তো খবর আছে পিটুনির। তো যাই হোক, তিনি এই দুইটা চিন্তা করে তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন আবার সেই ছাদে, এই পাশের ছাদে গিয়ে তিনি বোঝার চেষ্টা করতেছেন যে ওইখানে কেন মাথাটা রাখলো দারোয়ান।
তো আস্তে আস্তে তিনি চলে গেলেন এই পাশের অংশে দেখার জন্য। দেখলেন যে ওইখানে মাথাটা পড়ে আছে, কেউ নাই। ওই যে ছালার ব্যাগটা ওই পাশে রেখে দিচ্ছে, ওইটা ওখানেই আছে। আর বাতাসের সাথে একটা দুর্গন্ধ, মানে পচা মাংস, পচা দুর্গন্ধ আসতেছে। তো তিনি দেখছেন অনেকক্ষণ পড়ে আছে, কেউ নাই। তো তিনি আস্তে আস্তে হাঁটা ধরলেন ওই পাশে ছাদে যাওয়ার জন্য, যে মানে ব্যাপারটা কি দেখবেন তিনি। ওই ঘরটার সামনে কেন রাখছে, একটা ছোট ঘর। অনেকখানি এগোয়ে গেছেন আনিস সাহেব, এবং তখন তিনি হঠাৎ করে শব্দ পেলেন, কেমন জানি খসখস খসখস করে শব্দ হচ্ছে, অ্যাজ ইফ যদি কোনো কিছু মাটির সাথে ঘষতে থাকে, এরকম একটা শব্দ। তিনি চিন্তা করলেন কি এটা কি। তারপর তিনি দেখলেন যে ওই যে ঘরটার সামনে দিয়ে মনে হলো কেউ হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে, মানে হামাগুড়ি দিয়ে যদি কোনো মানুষ বেরোয় এরকম, কিন্তু এটা একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা সামনের দিকে, সব মাথার চুলগুলো সামনের দিকে, মানে দুই পাশে পড়ে আছে, এবং হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে। একটা শাড়ি পরা মহিলা, মনে হচ্ছে শাড়িটা বেশ লাইট কালারের একটা শাড়ি, লাইট কালারের শাড়ি, গ্রামের মহিলারা যেরকম শাড়ি পরে সেরকম হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে এরকম। তিনি দেখলেন যে ওই মহিলাটা হামাগুড়ি দিয়ে বের হয়ে রুম থেকে আসলো এবং মাথাটা উপর দিকে তুললো। তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে মহিলাটার চোখ মুখ কিছু নাই, ওই জায়গাটা মনে হচ্ছে একটা চামড়া, স্রেফ একটা চামড়া দিয়ে ঢাকা পুরা মুখটা, কোনো চোখ মুখ কিছু নাই। অনেকটা পুতুল যেরকম বানানো থাকে সেরকম, কিচ্ছু দেখা যায় না ওরকম। এবং মাথাটা উঁচু করে যে দাঁড়াইছে, মনে হচ্ছে একদম আনিস সাহেবের দিকে তাকায় আছে, এরকম একটা অবস্থা। আনিস সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন, আসলে ভয়ে তার আত্মা উড়ে গেছে, তিনি কিছু চিন্তা করতে পারছেন। এই সময় তিনি খেয়াল করলেন ওই যে মহিলাটা, সে ওখান থেকে ক্রল করে এই দিকে আসা শুরু করলো, এবং ক্রলিংটা খুব ফাস্ট, অনেকটা টিকটিকির মতো, টিকটিকি যেরকম আসে। আনিস সাহেব ঘুরে দৌড় দিচ্ছেন, মানে তিনি বুঝতে পারছেন তার দিকে আসতেছে ওইটা, এবং তিনি শব্দ পাচ্ছেন ক্রলিং এর, মানে রাতের বেলা ছাদের উপর ক্রল করে যে আসতেছে, খস 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 শব্দ, এবং তার দিকে আসতেছে, এবং সেই শব্দটা বেশ ওজনদার, মানে একটা মানুষ ক্রল করলে যেরকম সেরকম। তিনি ঝেড়ে দৌড় দিলেন, তার কোনো মানে সেন্স নাই। তিনি দৌড় দিয়ে যে আগে ছাদের দরজাটা প্রচন্ড জোরে কিল মারলেন তিনি দরজার মধ্যে, আম্মু আম্মু বলে চিৎকার করলেন, আম্মু দরজা খুলো, আম্মু আমারে নিয়ে যাও, এরকম করে চিৎকার করে দরজা খুললো। তিনি দেখতেছেন যে ওইটা ওই ছাদ থেকে দ্রুত চলে আসতেছে এই পর্যন্ত। তিনি দৌড় দিলেন ওখান থেকে, আবার দৌড় দিয়ে যে তিনি ওই বাউন্ডারি ওয়ালের উপর উঠে লাফ দিয়ে পড়লেন সে নারকেল গাছের উপরে। নারকেল গাছের উপরে পড়ে তিনি ওই সময় প্রচন্ড ব্যথা পাইছেন, কারণ যে তিনি লাফ দিয়েছেন, লাফ দিয়ে ধরছেন নারকেল গাছটা, প্রচন্ড ব্যথা পাইছেন, তার বুক বাড়ি খেয়েছে নারকেল গাছে। তারপর তিনি হাত লুজ করে সরসর করে নিচে নামা শুরু করলেন। হাত ছিলে গেল, তার পাও ছিলে গেল, তার বুকের মধ্যে ঘষা লেগে ছিলে গেল, কিন্তু খুব দ্রুত তিনি ফাস্ট নেমে ধাপ করে মাটিতে পড়লেন, মানে খুব দ্রুত যে মাটিতে পড়লেন। মাটিতে প্রচন্ড ব্যথা পেয়েছেন, মনে হয়েছে যে তার ভেতর থেকে, তার মানে ভেতরে হার্ট সবকিছু উঠে আসছে উপর দিকে, দম নিতে পারেন নাই কয়েক সেকেন্ড। তারপর তিনি উঠলেন, উঠে তিনি দৌড় দিলেন তাদের বাসার মূল দরজার দিকে, ওখান দিয়ে পেছনে। খুব আশ্চর্যজনক ভাবে তার কাছে মনে হলো কিছু একটা ক্রল করে তার পেছন পেছন আসতেছে। তিনি পেছনে তাকার সাহস পান না, কিন্তু তিনি শব্দ পাইছেন, মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে মানে মূল দরজাতে তো ঢুকছেন, ঢুকে সিঁড়ি দিয়ে দৌড়াচ্ছেন উপরে, দোতলা বন্ধ উঠে তাদের দরজার উপর তিনি লাফায় পড়বেন। এই সময় দেখলেন তার আম্মু দরজা খুলছে, মানে তার আম্মু দরজা তো আসলে খুলেই গেছিলেন তিনি, তার আম্মু দরজা মেলে ধরছে। ধরে তার মা অবাক, তুমি কোত্থেকে আসলে, কি ব্যাপার, তুই চিৎকার করতেছিলে কেন, কি কোত্থেকে, এরকম করে তার আম্মু কথা বলতে পারছে না। এই সময় তিনি মনে হলো একটা বাতাসের ঝোঁকা তাদের ঘরের মধ্যে ঢুকলে, এক ঝাঁক বাতাস, মানে হঠাৎ করে দমকা বাতাস ঢুকে যেরকম, সেরকম পর্দাগুলো এরকম উড়ে গেল, এবং মনে হলো যে বাতাসটা তার আম্মুর গায়ে লাগলো, এবং তার আম্মু চুপ হয়ে গেল, এক সেকেন্ড কোনো কথা নাই, চুপ হয়ে গেল। এবং তিনি আনিস সাহেব ঘরের মধ্যে ঢুকেই দেখতেছেন তাদের ড্রয়িং রুমের বাতিটা কিন্তু তিনি নিভাই দিয়ে গেছিলেন, ডাইনিং স্পেসের কাছে চলে গেছেন ভয়ে, তিনি, তার আম্মু দাঁড়ায় ছিল। তিনি এক সেকেন্ডে দেখলেন তার আম্মু একদম নীরব হয়ে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ, তারপর ধপাস করে পড়ে গেল মাটিতে। মানে আনিস সাহেবের বুকের মধ্যে খা খা করে উঠছে ভয়ে, এবং তখন তার কেমন যেন একটা সাহসও ভর করছে। তিনি দৌড় দিয়ে সামনে চলে আসছেন মায়ের, এবং মায়ের হাত ধরে বলছে আম্মু আম্মু বলে ডাকছে, তোমার কি হয়েছে আম্মু বলে কাঁদতেছেন তিনি, মানে আম্মু কি হয়েছে তোমার বলে চিৎকার করে কাঁদতেছেন, এবং তিনি তাকাইতেছেন তার মা নীরব একদম। তো তিনি আসলে বুঝতে পারতেছেন না কি অবস্থা, তিনি মায়ের বুকে মাথা রেখে বোঝার চেষ্টা করতেছেন মায়ের হার্টবিট আছে কিনা, এরকম করতেছেন, এবং চিৎকার করে করে কান্না শুরু করলেন। আনিস সাহেবের আসলে তখন আর কোনো সেন্স নেই, চিৎকার করতেছেন। একটু পরেই তিনি শব্দ পেলেন যে তার বাসার নিচে, মানে তার বাবার গাড়ির শব্দ, জিপ গাড়ির শব্দ, তার বাবা আসতেছে, এবং তার
যে এখান থেকে চিৎকার করে কাঁদতেছেন, এই শব্দে তার বাবা তাড়াতাড়ি দৌড় দিছে ওখান থেকে সিঁড়িতে, বুঝতে পারছেন? দৌড় দিয়ে আসলে শুধু তার বাবা বলছে কি হয়েছে কি হয়েছে। তো আনিস সাহেব কিছু বলতে পারতেছেন, আম্মু আম্মু বলতেছেন আর কি শুধু চিৎকার করে। তো তার বাবা সহ এসে তার আম্মুকে নিল, নিয়ে ওখানকার বাতি জ্বালাইলো তার বাবা, আগে দেখলো যে তার আম্মু এরকম অচেতন পুরা, উঁচা করে নিয়ে গেল রুমে নিয়ে তাকে পানির ছিটা দিচ্ছে, দিচ্ছে কোনোই না। তার আব্বু তার আম্মুর পালস দেখতেছে যে হ্যাঁ পালস আছেই আছে। তো তার আব্বু বললো যে সাথে সাথে ওখানে তার কাছে নাম্বার ছিল, ওইখানে ওই নাম্বার বের করে কল দিলেন তার আব্বু। তাদের এখানকার একজন ডাক্তার থাকতেন এখানে কোয়ার্টারে, সেই কোয়ার্টারে কল দিয়ে সে ডাক্তারকে বললেন যে আপনি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসেন, আমার বাসায় আমার ওয়াইফ হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। তো আসেন, একটু তাড়াতাড়ি আসেন বলতেছে, কারণ ওখানকার একজন ডাক্তার আছে এখানকার সব মানুষের চেক আপের জন্য, ওখানেই থাকেন কোয়ার্টারে। তো যাই হোক, তো বলতেছেন কি হয়েছে তোমার আম্মুর, কিভাবে এরকম হলো? তো আনিস সাহেব তার বলতে পারছেন তার বাবা হঠাৎ করে তাকে দেখছে যে তোমার হাতে পায়ে এরকম ময়লা কেন, কি হয়েছে তোমার? তো সে বলতেছে, চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। আনিস সাহেব চুপ করে আছে। তার বাবা বলে তোমার এরকম বুকের জামা ছেঁড়া কেন, তোমার বুকও তো ছিলে গেছে মনে হয়, রক্ত, কি ব্যাপার, কি হয়েছে কি হয়েছিল তো ঘরের মধ্যে কি হয়েছে? তার বাবা বারবার জিজ্ঞেস করছে, মানে রাগ করে জিজ্ঞেস করছে কি হয়েছে ঘরের মধ্যে, কি হয়েছে? তখন আনিস সাহেব বলে যে আমি গাছ বেয়ে নামছি। মানে গাছ বেয়ে নামছো কেন? তখন তিনি বলে যে আমি ছাদে গেছিলাম, ছাদ তালা মেরে দিছে মালি। তখন বলে কেন তুমি ছাদে গেছো, ছাদে আচ্ছা আমি তার পরে দেখতেছি সবকিছু। তো তিনি তাড়াতাড়ি তার ওয়াইফকে ভালো মন্দ, মানে তিনি দিশেহারা হয়ে গেছেন আনিস সাহেবের আব্বু। তো তিনি অনেকক্ষণ তার ওয়াইফের হাতে পায়ে তেল মালিশ করলেন। একটু পরে আনিস সাহেবের আম্মু হাসা শুরু করলেন, ঘুমের মধ্যে তিনি হাসতেছেন। এবং আনিস সাহেবের আব্বু যখন দেখতে গেছেন তার মাথাটা চেপে ধরছে, তিনি একদম চেপে ধরছে, মনে হচ্ছে মাথাটা করে ফেলবে। এবং প্রচন্ড শক্তি আনিস সাহেবের আম্মুর গায়ে, মনে হচ্ছে যে এত শক্তি, মানে তার আব্বু ছাড়াতে পারতেছে না, তার চুল টেনে ধরছে, মাথা টেনে ধরছে, তার আব্বুর মাথাটা একদম বিছানার সাথে চেপে ধরছে। অনেক কষ্টে তার আব্বু মানে হাতটা মোচটা ছাড়ায় দেখতেছে, পাগলামি করো কেন বলে তিনি এরকম চিৎরিয়েছে তোমার। দেখতেছে তার আম্মু একেবারে পাগলের মতো মাথার চুল এলোমেলো করে হুঙ্কার দেওয়া শুরু করলো অন্যরকম ভাবে। আনিস সাহেব তো ভয় সেদায় গেল, আর যে বলতেছে যে বিচ্ছুটা কই, বদমাইশের বাচ্চাটা কই, এটা ছিঁড়া ফেলামু। তার মা বলতেছে এই কণ্ঠে। আনিস সাহেবের বাবা তো মানে ভয়ে একদম, মানে তিনি ভয়ে পাংশু হয়ে গেছেন, তার স্ত্রীকে তিনি ধরে রাখতে পারতেছেন না, প্রচন্ড শক্তি শরীরে, চিৎকার করতেছে, এরকম ভাবে চিৎকার করছে এবং বলছে যে ওই বিচ্ছুটা কই, ওই পোলাটা কই, ছিঁড়া ফেলামো, শয়তানটা কই, এগুলো বলতেছে। এই সময় ওই গেট কিন্তু খোলা রেখে আসছে তার বাবা। এই সময় দেখলো যে বাসার ওখান থেকে ডাক্তার সাহেব উঠে বলছে কেউ আছে, কি ব্যাপার, কে চিৎকার করে? তো তিনি বলতেছেন এখান থেকে আনিস সাহেবের বাবা, ডাক্তার সাহেব আসেন, ভিতরে আসেন। তো ডাক্তার ভদ্রলোকও মনে ভয় পাইছে এই কণ্ঠ শুনে, কিন্তু মনে হলো আনিস সাহেব দেখছে যে বেশ ভয়ে ডাক্তার সাহেব ঢুকলো। তো তখন দেখতেছে যে তার মা হুঙ্কার দিচ্ছে, চিৎকার করতেছে, কণ্ঠ মানে একদম মনে হচ্ছে ভারী হয়ে গেছে, ভেতর থেকে শব্দ করতেছে ঘর 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 ঘর। ডাক্তার সাহেবও ধরলেন, ধরে তার আম্মুকে এরকম শোয়ায়। তো ডাক্তার সাহেব বলছে কি হয়েছে ওনার? তো বলতেছে যে আনিস সাহেবের বাবা বলতেছে আমি তো জানি না কি হয়েছে, বাট সে এরকম করতেছে, আমি বাসায় এসে দেখছি। তো ডাক্তার সাহেব তখন তাড়াতাড়ি বললেন যে এখন কিছু করার নাই, ওনাকে জাস্ট আপনি আটকান, বেঁধে রাখেন, আপনি ধরে রাখেন, দেখি কি করা যায়। তো ডাক্তার সাহেব তার যে ব্রিফকেস ছিল, তার যে সুটকেস, সেটা থেকে খুলে রিল্যাক্সিং ওষুধ বের করলো আর কি, ইনজেকশন, যেটা যে রিল্যাক্স করা যায় মানুষকে, মানে কাম ডাউন, ঘুমানোর যেই করা যায়, সেটা খুঁজে পাইছেন তিনি। বের করে তিনি সেটা মিক্স করে ওখানে তাড়াতাড়ি আনিস সাহেবের আম্মুকে পুশ করে তিনি মানে অনেকটাই রিল্যাক্স করার ব্যবস্থা করলেন। তারপর বলতেছেন যে ওনাকে এরকম হলে হাসপাতালে নিয়ে যেতে হবে, মানে এটা তো কেমন অবস্থা। তবে ওনাকে বলতে আনিস সাহেবের বাবাকে বলতেছে, তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য, কারণ তার আম্মু তখনও গড়গড় করতেছে, মানে পারলে ছুটে যায় এরকম। আনিস সাহেবের বাবা হাত চেপে ধরে রাখছে, এরকম অবস্থা। বলে আপনি তো জানেন না, আনিস সাহেবের বাবাকে বলতেছে, এই বাসাটা কিন্তু একটু সুবিধার না এখানে, মানে এখন আমি ডাক্তার মানুষ, আমি কি বলবো, আমার এই কথাটা বলা মানে মানুষের কাছে মানে এটা হাসির ব্যাপার হতে পারে। এই বাসায় কিন্তু মানুষজন মানে পজেস হয়, অনেক সমস্যা আছে, এই বাসার মধ্যে খারাপ কিছু আছে। কেন আপনাদেরকে বলে নাই, এই মালি বলে নাই এখানে? তো আনিস সাহেবের বাবা বলতেছে না, আমাকে কেউ কিছু বলে নাই। তো তিনি গম্ভীর হয়ে গেছে আনিস সাহেবের বাবা, বলতেছে যে আমার মনে হয় যে আপনি মৌলভী সাহেবকে একটু খবর দেন। তো ওইখানে তাদের কিন্তু ইমাম সাহেব ছিলেন ওই পুরো ইসের জন্য।
তো ইমাম সাহেবকে যোগাযোগ করলো, ডাক্তার সাহেব ইনভয়েল দেখে রাখতেছে। আনিস সাহেবের মানে মার হাত কিন্তু তাড়াতাড়ি তারই একটা দিয়ে ওন্না দিয়ে বেঁধে রাখছে তার বাবা, যাতে তিনি ছুটতে না পারেন, কারণ তিনি একদম হয়ে যেতেছেন, ফেরোসাস হয়ে যাচ্ছেন। এবং তিনি যখন চোখ মেলতেছেন তার মানে চোখের মনি উল্টায় যাচ্ছে, চুলগুলো অন্যরকম মানে মাথা নাড়তেছে, এরকম করতেছে, মানে খুব মানে অন্যরকম। আনিস সাহেব কখনো কল্পনায় চিন্তা করতে পারে না তার আম্মু এরকম হয়েছিল। যাক, মৌলভী সাহেবকে খবর দেওয়া হলো, তিনি আসলেন। এসে তিনি ঢোকার পরপরই তিনি দোয়া পড়া শুরু করলেন এবং তিনি জোরে জোরে উচ্চ স্বরে দোয়া পড়তেছেন, কারণ তিনি বুঝতে পারছেন কোনো কিছু একটা প্রেজেন্স। দোয়া পড়তে পড়তে দেখলো যে আনিস সাহেবের আম্মু উঠে বসলো, উঠে বসে তার জিভটা বের করে জিভটা বাঁ দিকে করে ফেললো, পুরা একদম বাঁকায়, এবং ভেঙচি কাটার মতো করে মৌলভী সাহেবের দিকে তাকায় থাকলো। মৌলভী সাহেব মানে বলছে, তখন বলতেছে জোরে জোরে, মানে শুনতেছে আনিস সাহেব যে তুই অনেকদিন ধরে এখানে আসিস, তুই মানুষকে এইভাবে ধরিস না, আজকে মানুষকে কেন ধরলি? তুই অনেকদিন ধরে তুই ধরিস নাই, তোর কথা সব সময় শুনি, কিন্তু তুই মানুষকে ধরিস, আজকে মানুষকে ধরলি কেন তুই? তো ওই কিছু বলতেছে না, শুধু জিব্বাটা এরকম বাঁকায় মাথায় এরকম ঘুরায় ফেলতেছে। তো তখন ডাক্তার সাহেবকে বললো মৌলভী সাহেব যে ওনার মাথাটা শক্ত করে ধরেন। ও কিন্তু চেষ্টা করতেছে ঘাটটাকে করতে আর কি, ভেঙে ফেলতে, মানে ঘাড় ভেঙে দিবে এরকম চেষ্টা করতে। ডাক্তার সাহেব শক্ত করে ধরলেন, আনিস সাহেবের বাবা শক্ত করে ধরলেন, মৌলভী সাহেব তখন ওইখানে বসে রুকাইয়া করা শুরু করলেন। এবং সে যে একটা ঝড়ের মতো অবস্থা হলো বলার মতো না। আনিস সাহেব ভয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। অনেকক্ষণ পর মৌলভী সাহেব মানে তিনি বিশেষ কিছু আমল করলেন, করে তখন দেখলো যে ঠাস করে আনিস সাহেবের আম্মু পড়ে গেল। এবং তখন দেখলো যে হ্যাঁ, মানে বললো যে ওনার দেখেন, মানে ওনার আছে নাকি, হার্টবিট কেমন, কি অবস্থা, পালস কেমন অবস্থা। দেখলো ডাক্তার সাহেব তখন প্রেশার মাপলো, প্রেশার অনেক লো হয়ে গেছে এখন, এবং মোটামুটি তিনি মোটামুটি হয়েছে। তো রিল্যাক্স, তো আগে ওনাকে একটা ইঞ্জেকশন দিছিল রিল্যাক্স করার জন্য। তো তারপর ওই অবস্থায় রাখা হলো অনেকক্ষণ। ইমাম সাহেব অনেকক্ষণ দোয়া দরুদ পড়লেন। আর ইমাম সাহেব খুব রেগে গেলেন, বললেন মালিককে ধরে এনে পিটানি দেন, ওকে বেঁধে পিটাবেন কালকে। ও হইলো একটা বদমাইশের মানে হাড্ডি, হইলো দুনিয়ার বাজি, ও হইলো এই জিনিসপত্র এখানে জিয়ায় রাখছে। তো ইমাম সাহেব খুব রাগ করছেন, করে বলছে ওকে ধরে নিয়ে আসেন মালিকে। তো ওই সময় আর তো কিছু করা হলো না। তো পরদিন এইভাবে এরকম করে মানে ওই দিন সারা রাত এরকম কাটলো। ইমাম সাহেব ওই বাসায় ছিলেন, ডাক্তারও ছিলেন তখন, ডাক্তার সাহেবও যান নাই। আর তো প্রচন্ড ভয়। এর মাঝে তার বাবা, আনিস সাহেবের বাবা আনিস সাহেবকে নিয়ে ওই ধোয়ায় দিয়েছে, বলছে যে কি হয়েছিল তুমি সব বলবো আমাকে। তো আনিস সাহেবও তখন সব বল ইমাম সাহেবের কাছে, ঈশের সামনে। তো শুনে তো ইমাম সাহেব আরো রাগ করেন, প্রচন্ড রাগ করেন, বলে যে এই জায়গা সম্বন্ধে আমি শুনতেছি আসার পর থেকে যে এইখানে সমস্যা আছে, আর এই মালি বদমাইশ এইটাকে জিয়ায় রাখছে এখানে। তো কালকে ওর বিহিত করবেন কালকে। আর আনিস সাহেবের বাবা খুব রাগ করছিল আনিস সাহেবের উপরে। তো তখন মৌলভী সাহেব বললেন যে না, ছেলের উপর রাগ করেন না, ছেলে তো ছোট মানুষ, ওর তো আগ্রহ হইতেই পারে। ও যে এরকম ভাবে সাহস করে লাফ দিয়ে ওখান থেকে নামছে, এটাই তো একটা অবাক করা কাণ্ড। হ্যাঁ, ছেলের অনেক সাহস আছে। আর হয়তো ও যদি ওখান ওইরকম ওর উপরে পড়তো তাহলে ওরই সমস্যা হইতো। তো যাই হোক, মালিকে এটা নিয়ে ধরা লাগবে, কালকে এটার অবশ্যই বিচার করতে হবে, এই বললেন তিনি। তো এরকম করে একসময় ফজরে আজান দিল এবং মানে দেখা গেছে যে চারিদিক অন্যরকম হয়ে গেল। এবং আনিস সাহেবের মাও বেশ শান্ত হয়ে গেলেন ফজরের আজানের পরে। আর তারপর ওই বাসায় তখন মানে চুপচাপ ইমাম সাহেব বললেন যে আমাকে নামাজ পড়ে যেতে হবে, আপনারা থাকেন, চিন্তা করেন না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, দোয়া দরুদ পড়বেন, এই বলে গেল। তো আমি আবার আসতেছি সকালবেলা। তো তিনি চলে গেলেন, ডাক্তার সাহেবও চলে গেলেন। তো বাসার মধ্যে শুধু আনিস সাহেবের বাবা, মা আর আনিস সাহেব। তো আনিস সাহেবের বাবা বসে থাকলেন তার স্ত্রীর পাশে, আনিস সাহেবও বসে থাকলো মায়ের কাছে। তো এরকম করে একসময় সকাল হলো। তো তার আম্মু তখনও ঘুমাচ্ছে, আনিস সাহেবের আম্মু তখনও ঘুমাচ্ছে, ঘুম ভাঙে নাই। তো একটু পরে দেখা গেল যে তাদের বাড়ির ওই যে মহিলাটা আসলো যে কাজ করে, সে আসার পরে সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কি হয়েছে। তো আনিস সাহেবের বাবা বললেন এরকম ঘটনা। তিনি বললেন যে আমিও তো জানি বাড়িতে তো ভূত আছে, আর আপনাদেরকে বলি নাই, আপনারা ভয় পাইবেন। আর ওই যে ওই মালি, সে তো এগুলার মানে এক নম্বরে দুষ্ট। ওর বাসা চেক করেন, ওর বাসা সার্চ করেন, অনেক কিছু পাইবেন। তো যাই হোক, তারপর আস্তে ধীরে আবার অনেকক্ষণ পর ইমাম সাহেব আসলেন, আরো লোকজন আসলেন, 2-1 জন সাথে করে নিয়ে আসলেন। তো এরপর মালিকে খোঁজ নেওয়া হলো, মালি নাই, মালি চলে গেছে ওই বাসা থেকে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। সে মনে হয় রাতের এই ইনসিডেন্ট কিছু বুঝতে পারছে বা কিছু একটা, সে আর নাই। তো পরবর্তীতে ইমাম সাহেব তাদের বাসাটা বন্ধ করে দিলেন বাসাটা। আর তিনি পরবর্তী দুপুরের পরে তার আরো স্টুডেন্ট নিয়ে আসলেন, এসে ওই ছাদের উপরে যেয়ে তিনি বন্ধ করলেন। এবং ওই যে ওইখানে যা পাওয়া গেল সেই মাথা একটা
পচা মানে অর্ধ পচার গরুর মাথা একটা পাওয়া গেল, ওইটা সরায় ফেললেন, তারাই করলেন। ওই ঘরটাকে তিনি সিল করে দিলেন ইমাম সাহেব, ওই লোকজন দিয়ে বললো যে কাঠের তক্তা মেরে মেরে সিল করে দাও, এবং তিনি ওখান থেকে বন্ধ করে দিলেন, পেরেক গেড়ে কি দোয়া পরে ওখানে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললো যে ছাদে না ওঠাই বেটার হবে, এই ছাদটা এরকম। তো আনিস সাহেবের বাবা ওখানে বেশি দিন থাকতে চাইলেন না, তিনি ওখান থেকে বললেন যে এই কোয়ার্টারে আমি থাকবো না। তিনি এবং আনিস সাহেবের আম্মার হুসফুস ছিল, পরে তিনি মানে অবাক হয়েছেন শুনে যে কি হয়েছে। তার নাকি মনে পড়ে যে তিনি তার ছেলে চিৎকার শুনছেন, কোত্থেকে তার ছেলে চিৎকার করতেছে মনে হচ্ছে উপর থেকে, এবং তারপর তিনি শব্দ পেয়েছেন নিচে ধপ করে। তো তিনি ভয়ে দরজার কাছে দৌড়ায় গেছিলেন, এই সময় দেখছেন তার ছেলে দৌড়ায় ঢুকতেছে। তারপর আর তার কিছু মনে নাই। তো যাই হোক, আনিস সাহেবরা পরবর্তীতে ওই কোয়ার্টারে আর থাকেন নাই, তার আব্বা ওখান থেকে মুভ করে যান, এবং মূল যে স্টাফ কোয়ার্টার যেখানে আছে সেখানে একটা বড় মানে যে অপেক্ষাকৃত বড় যেটা ছিল, ওখানে সবগুলোই ছোট ছোট কোয়ার্টার ছিল, এবং অপেক্ষাকৃত বড় যে কোয়ার্টার সেটা নিয়ে নেন তারা, কারণ তারা মাত্র 3 জন মানুষ, এত মানুষ লাগেও না। তার আনিস সাহেবের মামা আসেন মাঝে মাঝে। তো যাই হোক, ওই বাসায় থাকেন তারা, ওই কোয়ার্টার ওই বিল্ডিংটা তার থাকেন নাই। বিল্ডিংটা নাকি তারা চলে আসার পরে যতদিন আনিস সাহেবের বাবা ওখানে কর্মরত ছিলেন পুরো সময়টা নাকি ওইটা ওরকম অ্যাবান্ডনই ছিল, মানে কেউ থাকতো না, পুরো ফাঁকা। এবং আনিস সাহেব তার মামাকে নিয়ে বেরোতে গেলে ওখানে খুব মানে ভয় পেতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, তার মাও বলতেন যে ওদিকে তাকায়ও না, তাই বলে বের হয়ে যেতেন। এই তো তার আস্তে ধীরে তিনি বড় হয়েছিলেন, যখন আরো কয়েক বছর তো ওখানে ছিলেন, তো বড় হওয়ার পর অনেক ওদিক দিয়ে যেতে ভয় পেতেন আনিস সাহেব। এরপর তো তারা ওখান থেকে মুভ করে চলে যান। এই হচ্ছে ঘটনা। তো এই ছিল আনিস সাহেবের শেয়ার করা একটা ঘটনা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে বলবো মনোযোগ সহকারে ঘটনাটা শুনবেন, চোখ বন্ধ করে শুনে আরো একটু বেশি ফিল করতে পারেন ঘটনাটা। এই ঘটনাটা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আসলে পরে যাচ্ছি, এটা 1996 সালের ঘটনা। তখন ফারহানা 6 মান্থসের প্রেগনেন্ট। 6 মান্থ যখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তার 6 মান্থসের প্রেগনেন্সি। প্রথমে 6 মাস তার প্রবলেম হয়নি, তবে বিয়ের আগে তার বিয়ে নিয়ে একটা প্রবলেম হয়েছিল। পরে শরীফুল ইসলাম জয়, এই ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়। তো এখনের 6 মান্থস প্রেগনেন্সির বিষয়টা আপনাদেরকে আমি সবার শেষে বলবো। জয় ভাইয়া তার ব্যাপারে জানতেন যে তার একটা প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা কি সেটার ব্যাপারে বিস্তর আলোচনা তিনি করতে চাচ্ছিলেন না। তারপরও যতটুকু বলেছেন, তার আগে যে ছেলে পক্ষ এসেছিল সেই ছেলে পক্ষকে সামনে থেকে সাডেনলি তিনি ওখানে রাখা খাবার ছুঁড়ে মারেন। ছেলে পক্ষ ভাবে এই মেয়ে তো পাগল, এর সাথে তো বিয়ে দেওয়া যাবেই না, তো তারা মানা করে দেয়। কিন্তু সেই ছেলে পক্ষ আসার আগে দিয়ে তার একটা ছোট রিজন বের করা গেছে যে তার অবস্থা কেন এরকম হয়েছিল। আসলে তার অবস্থা কোনোভাবে দেখেই বলা যাবে না যে সে কোনো কিছু সাফার করেছে বা করছেন। তো সেই ফারহানা একটা স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নটা কোনোভাবেই ছেলে পক্ষের আশা নিয়ে কারোর সাথে ম্যাচ করে না। তিনি দেখেছিলেন একজন ফেরিওয়ালা নাকি জোরে জোরে কিছু বলতে বলতে যাচ্ছিল, কি বলতে বলতে যাচ্ছিল তার মনে নেই, তবে তার এতটুকু মনে আছে বারান্দায় দাঁড়ানো অবস্থায় ফেরিওয়ালাটার মাথার মধ্যে ছোট ছোট বাচ্চাদের মাথা ছিল, যা তিনি ফেরি করে নিয়ে যাচ্ছিলেন। ওইটা স্পষ্ট দেখা গেছে। সেই স্বপ্নটা ভোলার মতো স্বপ্ন না, সেটা ট্রিগার করতো তাকে। ফারহানা আপুর সাথে তার ছোট বোন ফারজানাও ঘুমাতো। তিনি চিৎকার করার আগেই বাবা মাকে ডাক দিয়ে দিয়েছিল, কারণ তিনি ঘুম ভাঙার আগে থেকেই দাঁত কিটমিট করছিলেন। এটা শুনেছিলেন ফারজানা কিভাবে তার এক্সাম চলছিল, তার কারণে তিনি ড্রয়িং রুমে পড়াশোনা করছিলেন। তার মনে হচ্ছিল যে তার আপু কেমন একটা গোঙানির মতো শব্দ করছে, কি বলছে যেন। তো তিনি রুমে যান, রুমে যে দেখে তার আপু দাঁত কিটমিট করছে, কি যেন বলছিল। বাবা মাকে ডাক দিতে যেয়ে তারা রুমে আসতে দেখে যে সে চিৎকার দিয়ে উঠে বসেছে মাত্রই। পরে এই চিৎকারের কারণে ফ্যামিলির সবাই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। তখনও বিড়বিড় করে কি যেন বলছিল। এটা কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার আগের ঘটনা, এবং এটাই ছিল প্রথমবার। এর আগে কখনো কোনো ধরনের সাইন সিমটমস ছিল না।
তো ফারহানা আপু যখন ইউনিভার্সিটিতে পড়ছিল, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে, তখনই ছেলেপক্ষ দেখতে আসলো, আর আগের দিন এই ঘটনাটা ঘটলো। তো জয় ভাইকে সব জানানোর পর তিনি মেয়ে দেখতে আসেন, কারণ মেয়ে দেখার আগেই ঘটককে দিয়ে সব জানিয়ে দেওয়া হয়। আর তারা মেয়েকে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল, কারণ এলাকাগত কিছু সমস্যা ছিল। কারণ এলাকার ছেলেরা বেশ উত্ত্যক্ত করত। কিছু কিছু ছেলে কয়েকবার বলেছে যে তাকে উঠিয়ে নিয়ে যাবে। তো যখন জয় ভাইয়া আসে, এসে দেখে আসলে পছন্দ করে ফেলে। রিস্ক নিতে চাচ্ছিলেন না বিধায় তিনি তার বাবাকে বলে বিয়ের ডেট পাকা করে ফেলে। তো এরপরে বিয়ের দিন রাতের বেলা তাকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়, মানে শ্বশুর বাড়িতে যখন ছিলেন, তিনি ঘুমিয়ে যান প্রায় ভোরের দিকে। এবং তার এই ঘটনার সব কিছুই তিনি সেদিন রাতে জয় ভাইকে বলেন, এবং তিনি বেশ কান্না করেন, কারণ এটা তাকে খুব বেশ ট্রিগার করে। তো জয় ভাই তাকে বলে যে ভয় পেতে না, এবং এটার জন্য ইনশাল্লাহ একটা সলিউশন তারা বের করবেন। তো ভোরের দিকে তিনি ঘুমিয়ে যান, টায়ার্ডও ছিল। কখন ঘুমিয়ে পড়েন এটা ফারহানা আপু টেরই পান না। তো কনের সাথে সে ওই সময়কার ঘটনাতে, ওই সময়কার নাকি এরকম ছিল যে কনের সাথে কনের ফ্যামিলির কেউ কনের শ্বশুর বাড়িতে, কনেকে যেদিন নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, তারা যেত। তো তার ছোট বোন ফারজানা, তারা দুই বোনই, ফারজানা আপু সেদিন সেই বাড়িতে এসেছিলেন। তো ঘুমের মধ্যে তিনি দেখলেন তার বাসার, ওই দিন ঘুমের মধ্যে দেখলেন তার বাসার চারিপাশে একজন মানুষ কিছু একটা ফেরি করছেন তার বাবার বাড়ির পাশে। তিনি বাসার নিচে নেমে সেই ফেরিওয়ালাকে ডাকছিলেন আর কাঁদছিলেন, কান্না করছেন। ফেরিওয়ালার দাঁতগুলো খুব কালো কুচকুচে ছিল, দাঁত থেকে ফোঁটা ফোঁটা রক্ত মুখের সাথে লেগে পড়ছে, আর কথা বলার সময় মনে হচ্ছিল ফিনকি দিয়ে রক্ত আসছে এরকম। তিনি জিজ্ঞেস করেন, আপনার মাথায় এগুলা কি? তিনি বললেন, দেখাই, দাঁড়া, ভয় পাবি না তো? তো টুকরিটা নাকি তিনি নামান। তো টুকরিটা নামানোর পরপরই তিনি মুখের মধ্যে হাত দিয়ে ফেলেন। ছোট ছোট বাচ্চাদের মাথা সব টুকরিতে সাজানো, মাথাগুলো নড়ছিল, হাসছিল, কোন একটা কাঁদছিল। এটা দেখানোর পর ফেরিওয়ালা টুকরিটা আবারও মাথায় নিজে উঠালো, উঠিয়ে হেঁটে চলে গেল। সাথে সাথে ঘুমটা ভেঙে যায় ফারজানা আপু, এবং তিনি বিষয়টা জানান। ওই সময় তার গার্ডিয়ান ছিল তার হাজবেন্ড, এবং বিষয়টা তিনি তাকে কানে কানে জানান, যাতে বাসায় সবাই না জেনে যায়। আর বাবাকে এবং বিষয়টা তিনি ফারজানাকে জানান, যেন ফারজানাকে জানালে যেন তার বাবাকেও জানানো হয়। যাই হোক, শ্বশুর বাড়ি থেকে পরে বউ ভাত করা হলে, তাদের বাসা থেকে যখন বউ ভাত করা হয়, তখন বউ ভাতের দিন ছেলে আবার ফারহানা আপুদের বাসায় যাবে। তো পরের দিন রাতের বেলা সবাই সজাগ, কথাবার্তা বলছে, মজা করছে। এদিকে ফারহানা আপুর আত্মীয় স্বজন, কাজিনরা, ভাই বোনরা সবাই এসছে বাসায়। বাসাটা পুরো বাসা ভর্তি মানুষ ছিল। তো ছাদে উঠে ফারহানা আপু, তার হাজবেন্ড, জয় ভাই, তারা বাড়ির এক কর্নারে হাত ধরে বসেছিল, একটু টাইম স্পেন্ড করছিল নিজেরা। আর বাকি বাচ্চা কাচ্চা যারা দুষ্টামি করছিল, গান গাইছিল। তো এমন সময় ফারহানা আপু দেখে যে যেই পাশটা দিয়ে ছাদে ওঠে, সেই সিঁড়ির কামরার উপরটা তো পাকা করা, সেটার উপরে পানির ট্যাঙ্ক ছিল, গাজি পানির ট্যাঙ্ক ছিল, কালো কালারের। সেই ফেরিওয়ালাটা না সেই জায়গায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ফারহানা আপুর দিকে তাকিয়ে আছে। বাট তার মাথায় সেই মুহূর্তে কোনো টুকরি ছিল না, তার সাথেই সেই মুহূর্তে কোনো টুকরি ছিল না। তিনি জোরে চিৎকার দিয়ে বাসার নিচে পাগলের মতো দৌড় দিয়ে নিচে নেমে যান। তার বয়স তো অল্প মাত্র। পরে জানাজানি হবার পর একজন হুজুরের পানি পড়া খাওয়ানো হয়। খাওয়ানো হলে বেশ কিছুদিন বেশ ভালোই ছিলেন তিনি। বিয়ের প্রায় 8 মাস পর, এই 8 মাস পরের ঘটনা, ফারহানা আপুর একজন টিচার ছিল, যার বাসা ছিল বনানী কবরস্থানের রাস্তাতে। আমি বনানী কবরস্থানটা এই জন্য মেনশন করলাম, সেই সময় বনানী কবরস্থানটা এখনকার মতো এতটা আপগ্রেডেড ছিল না, তখন আধুনিক ছিল না। রাস্তাটাও এত বড় রাস্তা ছিল না, একটু ন্যারো রাস্তা ছিল। ন্যারো বলতে হচ্ছে যে এতটা মানুষজন থাকতো না তখন। আর রিক্সাও তখন সব রাস্তা ধরে চলতো, কোনো রেস্ট্রিকশন ছিল না। মিরপুরে যেতে হবে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, তাদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়। আর রাত বেশ হয়ে গেছিল। তো তিনি যখন সেই রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন রাস্তার মাঝ দিয়ে একজন ভদ্র মহিলা তার পথ আটকে দেয়।
ওই মুহূর্তে রাস্তায় কেউ ছিল না। ওই জায়গাটা আগে বেশ নিরিবিলি থাকতো। তাকে আটকে সেই মহিলা জোরে জোরে বলছে, যাইস না সামনে, মাগো যাইস না, সামনে ফেরিওয়ালাটা দাঁড়ায় আছে, বাচ্চা গো মাথা ব্যস্তাছে, যাইস না। তো তিনি ঘাবড়ে যান, একদম সত্যি মানুষ এই কি কথা বলছে। তো তিনি সাথে সাথে বলেন, আপনি কে? তো রিক্সাওয়ালা বলে, কি আফা, কি বলেন? তো তিনি হকচকিত হয়ে যান। রিক্সাওয়ালা কিছু দেখেছে কিনা সেটা আর জানার চেষ্টা করলেন না। তিনি যেতে পথে উকি দেন কবরস্থানের গেটে। গেট পার করার সময় তিনি দেখেন সেই ফেরিওয়ালাটা কবরস্থানের বাইরের গেটে টুকরিটা মাথায় রেখে কি যেন করছে। যেমনটা বাজারের মধ্যে কোনো একটা মানুষ যদি বাজার করতে বসে, গেটের সামনে অনেকে বাজার করতে বসে না, টুকরি সামনে রেখে কি যেন করছিল ওই লোকটা। টুকরিটা তার সামনেই, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল না টুকরিতে কি আছে। তো ওই মুহূর্তে তিনি দেখছিলেন একজনকে, মনে হলো সেইখানে একটা বাজার বসেছে। এই ফেরিওয়ালার মতো আরো ফেরিওয়ালা বসছে সেখানে কিছু বিক্রি করার জন্য। এই ভাবটা তার লাগতে থাকতে, এখানে একটা এই ভাব অবস্থা, ওই মুহূর্তে ওইরকম ভাব লাগছিল। তো তিনি যখন ক্যান্টনমেন্টে ঢুকে যান তখন তার কিছুটা ভয় দূর হয়। তারপরে তিনি এক অজানা আতঙ্ক নিয়ে বাড়িতে ফেরত আসেন, তার শ্বশুর বাড়িতে। পরের দিন মোটামুটি বমি করে তিনি ভাসিয়ে দেন পুরো বাসা। সারাদিন শরীর খারাপ থাকে। এর পরের দিনের যে রাতটা ছিল, সেই রাতের বেলা তিনি একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম যে একজন ভদ্রলোক তিনি তার কাছে আসেন, তার নিচের গেটটা নক করার পর গেটটা তিনি খুলে দেন, তার বাবার বাড়ির গেট। তো তিনি স্বপ্ন কখনো তার শ্বশুর বাড়ি দিয়ে নিয়ে দেখেন না, তার বাবার বাড়ি নিয়ে দেখেন। তো দরজা নক করছে, তিনি দরজাটা খুলে দেন। সেটা ছিল তাদের বাসার ছাদের দরজা, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তিনি নিচের দরজা খুলেছেন। দরজা খুলতে তিনি দেখেন ছাদের মধ্যে একজন লোক দাঁড়ানো। দিনের বেলা তপ্ত রোদ, কিন্তু স্বপ্নে তিনি দেখছেন। লোকটা বলে যে আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। তখন ভ্রু কুচকে ফারহান আপু জিজ্ঞেস করেন, কার বাচ্চা? তো এরপরে তার ঘুমটা ভেঙে যায়। এই কথাগুলো বলছিল সেই ফেরিওয়ালা, আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। তো তিনি কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওঠেন, কারণ তার কাছে তিনি এতটুকু খেয়াল করেন তার চোখ ভিজে আছে, মানে তিনি স্বপ্নে কান্না করেছেন। এর ঠিক একদিন পর বা 2 দিন পরে তিনি যখন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় শরীর খারাপ করার কারণে, জানতে পারেন তিনি প্রেগনেন্ট। এই নিউজের পর তিনি তার বাসায় চলে যান, এবং বাসায় যাওয়ার পর তার কেমন একটা শান্তি লাগতে থাকে, মানে তার নিজের বাবার বাড়িতে একটা সুদিং ফিলিং হতে থাকে। সেখানে পারফেক্ট ছিলেন, কোনো প্রবলেম ছিল না। বাসায় কিছু প্রবলেম যাচ্ছিল, সেটা ঘটনার সাথে তেমন কানেক্টেড না। যেমন বাসার মধ্যে টাকা পয়সা চুরি হচ্ছিল, বাসার মধ্যে ঘর ঝাড়ু একটা জায়গায় রাখলে ঘর ঝাড়ুটা পাওয়া যাচ্ছিল আরেকটা জায়গায়। তো তার যখন 6 মাস চলে, শুরু হয়, মানে 6 মাস তখনও শুরু হয়নি, রানিং তো 5 মাস 20 সপ্তাহ চলে, তখন তার মুড সুইং প্রচুর হওয়া শুরু করলো। সবাইকে নাম ধরে ডাকতো, নিজের বাবাকেও নাম ধরে ডাকতো এবং গালমন্দ করতো। তো তার প্রেগনেন্সির সময় এই ধরনের মুড সুইং হচ্ছে, এরা সবাই চিন্তা করে, তেমন কিছু বলতো না। ডাক্তার দেখানো, ডাক্তার বলল যে মাঝে মাঝে এরকম মুড সুইং করে, এমনকি যারা প্রেগনেন্ট উমেন তাদের এরকম খাওয়ার ক্রেভিং ওঠে, তারা মাটি পর্যন্ত খায়। তাকে ঘরেই রাখতো সবাই, কারণ তিনি খিটখিটে হয়ে যাচ্ছিলেন। শীতের রাত চলছে তখন, প্রচন্ড শীত পড়েছিল সেবার। তার পড়াশোনা মোটামুটি বন্ধ প্রেগনেন্সির কারণে, কারণ প্রেগনেন্সির কারণে তার কোনো কিছুই করতে ভাল লাগতো না। তার ঘুম ভেঙে যায়। রাতটা সেবার খুবই বড় ছিল, শীত আর কুয়াশা দুইটা মিলে আসলে ল্যাম্প পোস্টটাও প্রপারলি বাসা থেকে দেখা যেত না, পুরো ঢাকা কভার ছিল সেবার। তার ঘুম ভাঙে কোন একটা ফেরিওয়ালার টুংটুং শব্দে। মনে হচ্ছিল যে কেউ ফেরি করবার সময় কোন একটা জিনিস মানে টুংটুং শব্দ করে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তো তার ঘুম ভাঙার পর তিনি তার হাজবেন্ডকে ডাকেন, জয় ভাইকে। তো জয় ভাইয়ের আসলে মুভমেন্ট, তিনি ঘুমাচ্ছিলেন, তার কোনো নড়াচড়ার নামগন্ধ নাই। কিন্তু জয় ভাই এরকম না, তাকে ডাকলে সে নর্মালি সরে যায় বা উঠে যায়। তো তিনি আরেকটা কথা হচ্ছে যে তার প্রেগনেন্সির সময় জয় ভাই নিচে ঘুমাতো, কারণ তিনি এতটাই মুভমেন্ট করতো যে জয় ভাইকে একটা সময় বেশ জোরে ঘুমের মধ্যে লাথি পর্যন্ত দিয়েছিল। তো জয় ভাই ফ্লোরে ঘুমাতো। তো অনেকক্ষণ ডাকলে জয় ভাইয়ের কোনো সাড়া দিল না। তো
তিনি বারান্দা থেকে খুব সুন্দর বেলি ফুলের গন্ধ তার নাকের মধ্যে পাচ্ছিলেন, খুবই সুন্দর বেলি ফুলের গন্ধ। তিনি সেই গন্ধ ধরে বারান্দাতে যান। যাওয়ার পর তিনি দেখতে পান বাসার নিচে কেমন শোরগোল পাকিয়ে আছে, বারান্দা থেকে দেখা যাচ্ছে, কিন্তু চারিপাশে ধোঁয়া, ঘন কুয়াশা। 8-10 জন লোক দাঁড়ানো। রাত তখন একদম অন্ধকার, শীতে কাঁপছিলেন, তারপরও তিনি দাঁড়িয়েছিলেন। সেই 8-10 জন লোকের মধ্যে কে একজন তাকে নিচে ডাকছে, ওই জায়গার থেকে ওই তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকে ইশারা করে নিচে ডাকে, আসো নিচে আসো। তো এরপর তিনি নিচে না যেয়ে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি উঠে যান হঠাৎ করে। তিনি স্বপ্নে দেখেন একজন ভদ্রলোক তার কাছে আসলো। এই ভদ্রলোককে তিনি আগে কখনো দেখেননি। চুলটা কোকড়া, ভদ্রলোক একটা প্যান্ট পরা, জুতা পরা, খালি গায়ে। তার কাছে এসে বলে, মানে তার কাছে এসে তার মাথায় হাত রেখে বলে, এই তোমাকে না নিচে নামলাম, তুমি নিচে আসলে না কেন? তিনি খুব ভয় পেয়ে যান। উঠে যেয়ে বলতে থাকেন, আমার বাচ্চাটাকে নিয়ে গেল ওরা, আমার বাচ্চাটাকে নিয়ে গেল ওরা। এরপর তার আর কিছু মনে ছিল না। তো হসপিটালে চোখ খুলে সবাইকে তিনি দেখেন। তার হাজবেন্ড দেখে তার শরীর থেকে মাটির কালারের ব্লাড যাচ্ছিল। তার হাজবেন্ড আসলে ওই সময় তাকে তিনি যখন চিৎকার করে ওঠেন, তিনি দেখেন যে তার নিচের অংশ থেকে মাটির যে কালার, ব্রাউন কালারের রক্ত বের হচ্ছে। তার হাজবেন্ড আসলে দেখে ভয় পেয়ে যান। তিনি দাঁড়াতে পারছিলেন না, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো সবাইকে জানান, হাসপাতালে নিয়ে যান, হেলথ চেক আপ হয়। ডক্টর শুরুতেই তার হেলথ চেক আপ করার পর বলে যে ইন্ট্রাইউটেরিন ডেথ, অথবা বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা গেছে, মানে পেটের ভেতরের বাচ্চাটার নাই। এখন অপারেশন ছাড়া বাচ্চাটাকে বের করে আনবে তারা, ওষুধ দিবে, ইঞ্জেকশন দিবে, কিভাবে আনবে এটা তাদের ব্যাপার। ওষুধ দেওয়া হয়ে গেছে। পরে একটা সময় তারা টেনে বের করে নিয়ে আসেন, সেটা খুবই পেইনফুল ছিল। সাক করে নিয়ে আসেন, কিন্তু সেটাও খুবই পেইনফুল ছিল। তো মরা বাচ্চা বের করা হয় এবং ডাক্তার বলে এটা একটা ছেলে বাচ্চা ছিল। 3 দিন হসপিটালে থাকার পর তাকে ডিসচার্জ করা হয়। বাসায় আসেন, একদম শব্দ নাই, কারোর সাথে উনি কথা বলছিলেন না। কারণ এই ট্রমাটা একটা মায়ের জন্য খুবই কঠিন। একটা মা যখন এই ফিলিংসটা নিয়ে একটা বাচ্চাকে তার উম্বে পালতে থাকেন, তখন এই ফিলিংসটা যদি মাঝ পথে হারিয়ে যায়, সেটা যদি 3 মাসও হয় একটা বাচ্চার মার, সেটা প্রচন্ড গায়ে লাগে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের, এটা আমরা সবাই জানি। তো তিনি এই জিনিসটার আদলে কারোর সাথে কথা বলছিলেন না, কনভারসেশনে জড়াচ্ছিলেন না, খাওয়া দিলে খাওয়া খাচ্ছিলেন না। একটু শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হতো যে তিনি সারা রাত ঘুমাতেন না। ও ডাক্তারও ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন। একটা জিনিস সবসময় বলতেন যে এই ঘটনার জন্য তিনিই দায়ী। তো 4-5 মাস তিনি বাসায় থাকেন, তার হাজবেন্ড যাওয়া আসা করত। এর মাঝেও তিনি আরেকবার প্রেগন্যান্ট হন এবং প্রেগন্যান্সিতে তার হাজবেন্ড তিনি তার বাবার বাড়িতে ছিলেন। ওই সময় তিনি জানতে পারেন তিনি প্রেগনেন্ট। সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না, 1 মাসের মধ্যেই তার মিসক্যারেজ হয়ে যায়। এই মিসক্যারেজ হওয়াটা একটা মিস্ট্রি। তার মাঝখানে তিনি যখন প্রেগনেন্ট হন, ওই মুহূর্তে আশেপাশে তিনি কিছু বুঝতে পারছিলেন না। আর যতদিন তিনি তার বাবার বাড়িতে ছিলেন আর কোনো ফেরিওয়ালা দেখতে পাচ্ছিলেন না। তার মিসক্যারেজের আগের দিনের ঘটনা, একজন ফেরিওয়ালা তার কাছে আসে, মাথার মধ্যে গামছা বাঁধা, নাক দিয়ে কান দিয়ে অনবরত রক্ত ঝরছে। সেই ফেরিওয়ালাটা তার স্বপ্নে আসে। স্বপ্নে এসে বলে, আমি বললাম না তোর পেটে যতগুলো বাচ্চা হবে সবগুলো আমার বাচ্চা, আর সবগুলো আমি নিয়ে যাব, তুই একটাকেও রাখতে পারবি না। যেদিন দেখবি আমি তোর স্বপ্নে নাই, সেদিন বুঝবি তোর পেটের থেকে কোনো একটা বাচ্চা হবে। ভুলে যাবি না যে আমি নাই দেখে বাচ্চাটা তোর কাছে থাকবে। যখন বাচ্চাটা বড় হবে তখন বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আমি তো নিবই, তুই কোনোভাবেই সেই বাচ্চাটাকে রাখতে পারবি না। আমি আমার বাচ্চা নিয়ে যাবই। এবং সে ঘুরে তার মাথার উপরে ছোট ছোট বাচ্চাদের মাথা দেখা যাচ্ছে। বাচ্চাগুলোর মাথাগুলো একটার সাথে একটা, মোরগ মুরগি যেমন টুকরির মধ্যে রাখলে ঠোকরা ঠুকরি করে, ঠিক একটার সাথে একটা ঠোকরা ঠুকরি করছিল। কেন তিনি এই দৃশ্য বারবার দেখছেন, আর ওইটা যখন ওই মুহূর্তে তিনি দেখেছেন, ওই দিনই রাতের বেলা তার মিসক্যারেজ হয়ে যায়। তিনি আসলে খুব ট্রমাটাইজ ছিলেন। বেশ ট্রমাটাইজ হবার কারণে তার
কান্না করার প্রবণতাটা বেশ বেড়ে যায়, কিছু হলেই তিনি কান্না করতেন। আর তার এই মিসক্যারেজের কারণে জয় ভাইও তার সাথে আস্তে আস্তে কথাবার্তা একটু কমিয়ে দেয়, কারণ তিনি যদি কথা বলতেন তখন তার রাগের মাত্রাটা আরও বেশি বেড়ে যেত। মাঝে মধ্যে জিনিসপত্র ছুঁড়ে মারতেন, কিন্তু সেগুলো হতো সাডেনলি, কোনো খারাপ অবস্থা থেকে তিনি এরা করতেন না। কারোর সাথে কথা বলছেন, যদি একটু হাসতে থাকেন, হালকা মুচকি হাসি দিতে দিতেই হঠাৎ করে রেগে যেতেন। তো একদিন জয় ভাই তাদের বাসায় যায়, ফারহানা আপুদের বাসায় যায়। তো হঠাৎ করে ফারহানা আপু বলে বসে যে চলো আমরা বাসায় ব্যাক করি। তো এরপরে ওই সেকেন্ড মিসক্যারেজ হওয়ার পর 4-5 মাস পর তিনি ব্যাক করেন। তো একদিন রাতের বেলায়, অল্প বয়সের মেয়ে তো জিনিসগুলোকে বুঝে উঠতে তার আসলে সময় লাগছিল। তো একদিন রাতের বেলা জয় ভাই বাসায় আসার পর তিনি বলেছে, জানো রিফাতের কি হয়েছে? তো হঠাৎ করে রিফাতের কথা বলাতে জয় বলল, রিফাতকে? তিনি বলে, আমাদের বেবি যে চলে গেল, রিফাতকে যে লোকটা পেটের ভেতর হাত দিল সেই লোকটাকে আমি দেখলাম বাসার নিচে। তুমি জানো, আমি প্রায় সময় লোকটাকে দেখতাম বাসার নিচে, সেই লোকটাই রিফাতকে নিল। আমি কত মানা করলাম, কিন্তু আমার কথা শুনলো না, বললে এটা নাকি ওর বাচ্চা, ও নিয়েই যাবে। ও যদি জন্ম হয় রিফাত কোনোভাবে, আমাদের বাচ্চা যদি জন্ম হয়, তাহলে ও সেটাকেও নিয়ে যাবে, ছাড়বে না। তো আমি তো বুঝতেছিলাম না কি বলে। রিফাত ভেতর থেকে বলছিল, আমি বের হয়ে যেতে চাই। আমি চিৎকার করি, তোমাকে তুমি রাখ, শোনো না আমার। জয় ভাই কথাগুলো শুনছিল আর ভয়ে কাঁপছিল, বলছিল আতকে, মানে নিজের ভেতরে নিজেই আত করছিল, বলছে কি মেয়েটা। পরে নাকি রিফাতকে ওরা পরে পলিথিনে ভরে রিফাতকে নিয়ে গেছে। রিফাত নাকি খুব খুশি ছিল যাওয়ার সময়। তিনি পরের দিনে একজন মাওলানার সাথে যোগাযোগ করেন জয় ভাই। আসলে জয় ভাইয়ের কাছে আর কোনো কিছুই ভালো লাগছিল না। যোগাযোগ করলে এই প্রবলেমের কথা রুট বের করার জন্য বলেন। আসলে তিনি জানতে চাইছে যে প্রিভিয়াসলি ফারহানা আপুর কোনো সমস্যা ছিল নাকি। তো ওই মাওলানা সাহেব বলেন যে এই বাসাতে তিনি, যিনি রোগী, তাকে বাসার ছাদে নিয়ে আসেন, বাসার ভেতর ঢুকবো না। তো ওনার বাসার ছাদে নিয়ে যাওয়া হয় মাওলানা সাহেব সহ। তো ছাদে তাকে স্পষ্ট জিজ্ঞেস করেন, কিন্তু ফারহানা আপু বেশ ঠান্ডা মেজাজে থাকায় সব উত্তর দিচ্ছিলেন না। তো ওই মাওলানা সাহেব বলেন, দেখেন আমি তো আসলে কিছু বের করার জন্য চেষ্টা করছি, পারছি না। এক কাজ করেন, এর থেকে কঠিন একজন হুজুর আছেন যিনি এসব কাজগুলো করে থাকেন। উনি থাকেন এই কবরস্থানের ভেতর। উনি কবরস্থানের মসজিদে আছেন, তার কাছে যেতে পারেন। অমুক এলাকার মসজিদ আছে, সেখানে জিজ্ঞেস করলে তাকে দেখিয়ে দিবে। হুজুরের নাম প্রকাশ করছি না, যেহেতু মসজিদটা মোরলেস সবাই চেনেন। বেবি ট্যাক্সি যোগে সেই জায়গায় যাওয়া হয়। তখন তো কমিউনিকেশন সিস্টেমে ঢাকা শহরে বেবি ট্যাক্সিটাই ছিল। তো হুজুরের কাছে যখন যাওয়া হয়, হুজুর কবরস্থানের মসজিদে ইমাম ছিলেন। তো যখন যায় তখন বলে যে না, ইমাম সাহেব তো নাই, উনি পাশের ইয়াতে আছে, এক লাশ গোসল করাচ্ছে, উনি আসবে কিছুক্ষণ পর, আসলেই পাবেন, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় বিকাল 4টার দিকে হুজুর সামনে আসেন। হুজুর বলল যে তিনি কথা বলবেন, তবে চিরকুটে কিছু জিনিস তিনি চেয়েছেন, পরিচয়ের কথা, ঠিকানার কথা। হুজুর বলল, যান, রাত্রে 11টা এখানে আসবেন, গেট খোলা থাকবে। যদি গেট খোলা নাও পান, নক করবেন, আমি এসে গেট খুলে দেব। 11টার পরে আসলে কিন্তু পাবেন না, পারলে 11টার দিকেই থাকবেন, আবার আগে আসলেও আমি গেট খুলতে পারবো না। তো ঠিক 11টার দিকে তিনি কবরস্থানের গেটে যান। কবরস্থানের গেটে যাওয়ার পর হুজুর গেটটা খুলে দেন। তো হুজুরের রুম ওই জায়গাটাতেই ছিল। তো হুজুর রুমে ঢোকার পর রুমে ঢুকে বসান, বসে বলেন যে আমার সাথে আসেন। আসার পর উনি যাওয়ার পরে তিনি অনেক দূর হাঁটলেন। কবরস্থানটা মোটামুটি সাইজের বড়, অত বড় না, অত ছোটও না। তো সেই কবরস্থানে ঢোকার পর হুজুর বললেন যে এইখানে আপনি দেখেন কি অবস্থা। তো উনি একটা মাটি খুঁড়ে দেখলো যে ছোট ছোট অনেকগুলো তাবিজ। বলে যে এই কবরগুলোতে মানুষ এসে তাবিজ করে। আপনার ওয়াইফের ক্ষেত্রে আমি এখনো কোনো সদুত্তর পাই নাই, আমি যদি কিছু পাই আমি জানাবো। তবে আপনার ওয়াইফকে ঘুম পাড়ালে ওষুধ দিয়ে ঘুম পাড়াতে পারেন, কারণ উনি যদি কোনোভাবে ঘুমটা ডিপ না হয়, ওনার ঘুমটা পাতলা, ডিপ না হলে উনি আজগুবি জিনিস স্বপ্নে দেখবে। তবে ওনার সাথে কেউ আছে যিনি ওনার সাথে থাকছেন, বিয়ের আগে ছিলেন, এতটুকু আমি বলতে পারি। কিন্তু আমি কোনো ধরনের নিউজ দিতে পারছি না, কারণ আমি জানি না আসলে কি অবস্থা তার সাথে। আমি জানলে আপনাকে জানাতে পারবো। তো সেদিন খুব মর্মাহত হয়ে ব্যাক করেন জয় ভাই। বাসায় এসে দেখেন
তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ফারহানা আপু বাসার লোকজনদের সবাইকে জিজ্ঞেস করলে বলে কই আমরা মানে বাসায় রুমে ঢুকে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো সবাইকে জিজ্ঞেস করেন কি অবস্থা তোমরা জানো না? বলে যে না আমি তো জানি না আর কি অবস্থা। পরে ডাক্তার নিয়ে আসা হয়, ডাক্তার দেখলো যে ব্লাড প্রেশার বেশ ফল ডাউন করেছে। তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হিমোগ্লোবিনের পরিমাণ কম পাওয়া যায় ওনার শরীরের ভেতর এবং শরীরের ওজন অনেক কমে গেছে, যার কারণে ডাক্তারও বেশ ভয় পাচ্ছিল। আর সেকেন্ড প্রেগনেন্সির সময় তার জেস্টেশনাল ডায়াবেটিস অথবা প্রেগনেন্সির সময় ডায়াবেটিস, তখন ডায়াবেটিস ধরা পড়ে যায় তার শরীরে। তো ডায়াবেটিস যদি একবার শরীরে ধরা পড়ে বডির অন্যান্য অর্গানগুলোও আপনার কম্প্রোমাইজ হতে থাকে যদি কন্ট্রোল না করা হয়। তো যাই হোক, পরে তাকে বাসায় নিয়ে আসা হয়, কয়েকদিন রেখে সুস্থ করা হয়। সুস্থ করার পর তৃতীয়বারের মতো তিনি প্রেগন্যান্ট হন। প্রেগন্যান্ট হওয়ার 6 মাস এই পর্যন্ত তিনি 2বার প্রেগনেন্সিতে 6 মাস ক্রস করেনি। এই প্রথম তার প্রেগনেন্সিতে তিনি 6 মাস ক্রস করেছে এবং ডিউরিং দিস প্রেগনেন্সি তার সামনে আর কোনো মানুষজন আসেনি। মানে কোনো মানুষজন বলতে হচ্ছে কোনো অবয়ব, কোনো ভয়ঙ্কর জিনিস তার সামনে আসতে পারেনি। কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে হুজুরের সাথে, কবরস্থানের হুজুরের সাথে দেখা করতে গেছিল সেই হুজুর। তো অনেকদিন পরে জয় ভাই অফিস থেকে আসার সময় সেই কবরস্থানের হুজুরের সাথে তিনি দেখা করেন এবং বলেন যে আমার স্ত্রী তো 6 মাসের অন্তঃসত্ত্বা, ওর তো কয়েকদিন পর ডেলিভারি, 3 মাস পর ডেলিভারি, তো আমি একটু দোয়া চাচ্ছি আর আমার জন্য একটু দোয়া করবেন। বলে যে আমি তো আপনাদের বাসা বন্ধই করে দিয়েছি, সমস্যা তো হওয়ার কথা না, তবে অন্য বাসা টু বাসা শিফট করবেন না, কোনোভাবে যেন শিফট না হয়। এর কিছুদিন পর বাসার মধ্যে মানে ওই ওদের বাসায় ছিল জয় ভাইদের বাসায় ফারহান আপু ছিল, কিন্তু বলে দেওয়া হয়েছে যে ফারহান আপুকে যেন তাদের নিজেদের বাসায় নিয়ে যাওয়া না হয়। সেই বাসাতেই তিনি নর্মালি সব স্বপ্ন দেখে, কিন্তু সেই বাসাতেই তিনি বারবার যেতে চাইতেন। তো ফারহান আপুকে জয় ভাইদের বাসায় রাখা হয় এবং জয় ভাই তার ফ্যামিলির সবাইকে স্ট্রিক্টলি বলে দেয় যে ও যেন একা কোথাও মুভমেন্ট না করে। তো 6 মান্থস প্রেগনেন্সি তখন চলছে। হঠাৎ করে জয় ভাইয়ের অফিসের একটা কাজে জয় ভাইকে লালমনিরহাট যেতে হয়েছিল। তো তখন উঠতি কাজ লালমনিরহাট, তিনি মানা করতে পারেননি। তার ওয়াইফের তখন 6 মাস। তো 6 মাস তো বাসায় থাকেই, আর পরিবারের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। একদিন সন্ধ্যাবেলা ফারহান আপু তাদের বাসায় চলে যায়। এটা জয় ভাই জানতেন না, কারণ তখন তো আর যোগাযোগ করে জানা যায়নি, কত খবর নেওয়া যেত না। 4 দিন পর জয় ভাই ফোন দিয়ে জানায় যে আমি আগামীকাল রওনা দিব। ফোন দিয়ে টেলিফোনে, ল্যান্ডলাইনে ফোন, আগামীকাল রওনা দিব। তো গ্রাম ওই লালমনিরহাট মানে ডিভিশন থেকে আগে ফোন দিতে, জেলা থেকে ঢাকায় ফোন দিতে গেলে আগে বিভিন্ন কোডের দরকার পড়তো। তো উনি ফোন অনেকক্ষণ ট্রাই করার পর ফোনে পায়। তো তার বাবা বলে, জয় ভাইয়ের বাবা বলে যে আসলে ও তো গতকালকে ওর বাবার বাড়িতে গেল, প্রচন্ড কান্নাকাটি করলো, তো আমরা ওকে দিয়ে আসছি, আজকে যে আবার নিয়ে আসবো। তখন জয় ভাই বললো যে একদম কাজ শেষ করেছ, যা একটু ছিল এখন আর কি হবে আমি জানি না। তো এরকম করার পরে জয় ভাই বাসায় ঢাকায় ব্যাক করে। ঢাকায় ব্যাক করার পর সাথে সাথেই তার শ্বশুর বাড়িতে যায়, যে 2 দিনের মাথায় নিয়ে আসে তাকে। তবে এই 2 দিনের মধ্যে একটা জিনিস দেখা গেছে যে তিনি খালি পানি খাচ্ছেন আর হাসছেন, মানে ফারহান আপু, তার মধ্যে খুব আহামরি চেঞ্জেস দেখা যাচ্ছিল না। তো তাকে জয় ভাইয়ের বাসায় নিয়ে আসা হয় এবং আবারও সেই কবরস্থানের হুজুরের সাথে দেখা করা হয় যে হুজুর আপনি কিছু জানতে পেরেছেন? হুজুর বলে যে আমি আপনাকে এমনিতেই স্মরণ করছিলাম, আমি আপনার স্ত্রীর ব্যাপারে জানতে পেরেছি, এক কাজ করেন, ওনাকে আপনাদের বাসাতেই রাখবেন, কোনোভাবে যেন বের না হয়। তো বলে যে উনি অভ্যাস বাসা থেকে বের হয়েছিল, বলে সমস্যা নাই, কারণ যে জিনিসটা ওনাকে ডিস্টার্ব করতে আসছে তিনি সেই জিনিসটা আপাতত কাছে আসছে না, কাছে ভিড়ছে না। হতে পারে সেই জিনিসটা তার বাচ্চাটা ডেলিভারি হোক সেটা চায়, এবং আগের বাচ্চাগুলো মানে মেরে ফেলার ক্ষেত্রে তার একটা হাত আছে। তো আমি চাইছি যে আমি আপনাদের বাসায় এখন ভিজিট করব। তো পরে হুজুর আসে। হুজুর বাসায় আসার পরে বলে যে আমার একটা আয়না দরকার, আমার একটু সরিষার তেল দরকার, আমার কিছু ব্যাগে জিনিসপত্র আছে সেগুলো রাখবো, একটা রুমে বসবো, সবাই আসতে পারবেন না, স্পেশালি মহিলারা কেউ আসবেন না, পুরুষ একজন থাকবেন, মাহারাম একজন থাকবে, বলতে হাজবেন্ড থাকবে, আর কেউ থাকবে না, এবং যিনি ভিকটিম তিনি থাকবেন। তো আয়নাটা আমার অনেক বড় আয়না দরকার, পুরো আয়নাটা সরিষার তেল দিয়ে তিনি ভিজালেন, যেটা শোনা গেছে। ভেজানোর পর ওই ফারহানা আপুকে সেই আয়নার সামনে বসানো হয় এবং আয়নাটা তার সামনে রাখা হয়। হুজুর কিছু জিনিস পড়লেন, পড়ার পর হুজুর একটা পানি ওই গ্লাসে রাখা ছিল, সেই পানিটা আপুর মাথায় রাখার পরপরই সেই মাথাটার উপর একটা ফু দেন। ফু দেওয়ার পরপর
ফারহানা আপু একা একা কথা বলতে শুরু করেন। যে কথাগুলো বলছিলেন সেগুলো হচ্ছে গালি, এবং ফারহানা আপুকে যিনি ফারহানা আপুর উপর ভর করেছেন তিনি ফারহানা আপুকে ধর্ষণ করেছেন, যেসব কথা বলে জোর করে করেছেন, এই ধরনের কথা বলেছেন। অনেক আগের কথা, 3-4-5 বছর আগে, যখন ফারহানা আপু 18 বছর বয়স হয়েছে তখন এইসব কাজগুলো তিনি করেছেন, বারবার বলছিল। একটা পর্যায়ে হুজুর যখন প্রায় কনভিন্স করে ফেলেছে যে না, ওকে আর রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে, তো হুজুর বলছিল যে আমি যদি মেরে ফেলি তাহলে তোকে ওর ভেতরেই মারবো। তো একটা পর্যায়ে যখন হুজুর অ্যাডামেন্ট যে একে মেরে ফেলবে, যদি ফারহানা আপু মারা যায় তো মারা যাক, তো এটা ওনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল জয় ভাইকে, যে ভয় পেতে না, যেসব কথা কনভারসেশন আপনারা শুনতে পারবেন। তো পরে সেই অবয়ব বা জিন সেটা ওই বাসা থেকে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান এবং তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেছিলেন হুজুর যে তাকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই সাড়া দিচ্ছিলেন না। তো হুজুর বলল যে ও গেছে, কিন্তু আবার আসবে, যদি আবারও কোনো সাইন সিমটমস পান আমাকে জানাবেন, আমি যদি সম্ভব হয় যতটুকু পারার করে দিব। এর মধ্যে আস্তে আস্তে তিনি আর কোনো ধরনের স্বপ্ন দেখলেন না, কিচ্ছু দেখলেন না। তার যখন 8.5 মাস চলে, 7 মাসের প্রোগ্রাম হলো। 7 মাসের প্রোগ্রামটা তার বাবার বাড়িতে হয়নি, এটা জয় ভাইদের বাসায় হয়েছে। যখন 8 মাস এবং 8 মাস শেষ 9 মাসে পাড়া দিবে, একদিন রাতের বেলা তিনি ঘুমিয়েছিলেন, যেটা ফারহানা আপু নিজে বলেছেন। তিনি বললেন যে আমি কাপড় চোপড় আমার শরীর থেকে সব সরে গেছে, এবং আমি একটা নদীর মধ্যে আমার সারা শরীরের অর্ধেক পোষণ নদীর মধ্যে দেওয়া। আমি দেখলাম একটা বাচ্চা পানির ভেতর থেকে বের হলো। আমি দেখলাম আমি একটা বাচ্চা প্রসব করেছি। সেই বাচ্চাটা প্রসব করার পরে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে, দাঁত বের করে। এত ছোট বাচ্চা দাঁত। আমি জিজ্ঞেস করছি, এই বাচ্চা তোমার এতগুলো দাঁত হলো কিভাবে? তুমি তো মাত্রই জন্ম নিলে। স্বপ্নের মধ্যে ওই বাচ্চাটা বলল যে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে নিতে আসবে। এই বলে তিনি নাড় সহ, শরীরের যে নাড় আছে সেই নাড়টা সহই পানিতে ভেসে চলে গেল, এবং এটা তার চোখের সামনে। এবং তিনি কান্না করছিল, না যেও না, না যেও না, তুমি আমার বাচ্চা, তুমি আমার সন্তান, না যেও না। এটা যখন তার 9 মাস। এরপরে কনসিকুয়েন্স খুব আহামরি কিছু না, খুবই নর্মাল ছিল, খুব সাধারণ অবস্থায় ছিল। তার যখন 9 মাসের শেষে 10 মাস পূর্বে, তো ডাক্তারের কাছে তখন রেগুলারই তিনি যাওয়া আসা করতেন, দেখার জন্য তার বাচ্চা নর্মাল আছে কিনা। তো ডাক্তার বলল যে হ্যাঁ, বাচ্চা নর্মাল আছে, বাচ্চার মুভমেন্ট সবই ঠিক ছিল। একদিন রাতের বেলা, যেদিন ডেলিভারি হবে তার 12 থেকে 13 দিন আগে, রাতের বেলা হঠাৎ করে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি দেখেন তার পা ধরে একটা ছোট বাচ্চা, পায়ের যে বড় আঙ্গুল যেটা, সে আঙ্গুলটা কামড়াচ্ছে একটা ছোট বাচ্চা। এটার কামড়ের কারণেই তিনি ঘুম থেকে উঠে যান। তিনি দেখেন বাচ্চাটা দাঁতগুলো হচ্ছে সূচের মতো ধারালো, কামড় যে দিচ্ছে তার পায়ের ভিতরে এক পাশ থেকে যে সূচ আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। তো তিনি খুব ব্যথা পাচ্ছিলেন এবং তার হাজব্যান্ডকে ডেকে তোলেন। তার হাজব্যান্ডকে বলেন, দেখো আমার বাচ্চাটা আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছে, বাচ্চাটা আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছে, একটু সরাও না বাচ্চাটাকে। তো তখন জয় ভাই বলে, কোথার থেকে তুমি বাচ্চা পেলে? ওই দিন রাতের বেলা হঠাৎ করে তাদের ড্রয়িং রুমের জানালা টানালার সব গ্লাস সব ভেঙে গেল। হ্যাঁ, তুফান এসেছিল, এটা সত্য, ঝড় বৃষ্টি এসেছিল, কালবৈশাখী ঝড়ের মতো অবস্থা ছিল, কিন্তু সেটা এতটাও খারাপ অবস্থা ছিল না যে গ্লাস ভেঙে যাবে। তো তাদের রান্নাঘরের সবগুলা যে 6টা গ্লাস ছিল, 6টা বলতে আগেকার দিনে তো এরকম থাই গ্লাস ছিল না, এরকম খোপ ছোট ছোট গ্লাস ছিল, সেই ছোট ছোট 6টা গ্লাস ভেঙে যায় একসাথে, এবং সব গ্লাসগুলো ভাঙার পর তাদের রান্নাঘরের ভেতরে পড়ে। তো পরদিন সকালবেলা সেই গ্লাসের কাজগুলোকে সরাতে হয়, এবং এই জিনিসগুলো তার ঘটনার সাথে জড়িত, সেটা জয় ভাই স্বীকার করেছে যে এটা সম্ভবই না, এটা ওর সাথে জড়িত। পরে একটা দিন ব্যথা ওঠে, এবং প্রসব ব্যথা ওঠার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ডক্টর বলেছে বাচ্চাটা নাকি মায়ের পেট থেকে বের হওয়ার পর হাসতে হাসতে বেরিয়েছিল। এরপর থেকে আপু আর কখনোই সেই ফেরিওয়ালাটাকে দেখেনি, কারণ আপুর একটাই মেয়ে। আপনাদের সবাইকে একটা উত্তর দিতে চাই যে এই কাহিনীতে বাচ্চাটা জন্ম হলো কিভাবে, কারণ সে তো নিয়ে যেতে চাচ্ছিল, কারণ এটা একটা মেয়ে বাচ্চা ছিল। আল্লাহর তরফ থেকে পুরো প্ল্যানটাই ওলটপালট হয়ে গেছে। আল্লাহ চেয়েছে একটা মেয়ে হবে, একটা মেয়ে হয়েছে, এবং ওই মেয়ের উপর তিনি ওই
ওই চেয়েছিলই হয়তো একটা ছেলের হলেই তিনি হয়তো বা নিতেন, বা এরকম একটা কিছু ছিল। হুজুর বলেছে যে সে তার বাচ্চাকে নিয়ে যাবে, সেটা আসলে তিনি ছেলেই ধরে নিয়েছিলেন, যেহেতু পরেরটা মেয়ে হয়েছিল, এরপর থেকে তিনি আর আসেননি। আর তাদেরও আর কোনো বাচ্চা হয়নি, মেয়ে ছাড়া তাদের একটা মাত্র মেয়ে। এবং মেয়ে হবার পরে আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে হয়তো মেয়েটা সে হাসি দিয়েছে বের হবার পর, যে হয়তো ঝামেলাই কেটে গেল মেয়েটা আসার কারণে। তো যাই হোক, এটা পরবর্তী সময় তারা 2001 সালে না 2 সালে তারা আসলে ডিভি লটারি পেয়ে যায়। 3 সালে তারা আমেরিকা চলে যায়। এখন তারা সপরিবারে আমেরিকায় আছেন, সেটেলড অবস্থায়, এবং তার মেয়ের বিয়ে অলরেডি, তার মেয়ের বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। তো তার মেয়েও বড় হয়ে গেছে সেখানে, তো বিয়ের বয়স হয়ে গেছে। তো এইটা আমাকে পাঠিয়েছেন আমাদের সাকিব ভাই, যিনি তার বন্ধুর মাধ্যমে এই ঘটনাটা কালেক্ট করেছেন। হ্যালো লিসেনার্স, রাসেল ভাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার সম্পর্কে একজন ফুফুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সঙ্গত কারণে আমার ফুফুর কোনো কিছুই ডিটেলস শেয়ার করা যাচ্ছে না। আমি ঘটনার প্রেক্ষিতে যে নামগুলো ব্যবহার করব সবগুলোই ছন্দনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার সেই ফুপুটার নাম ছিল হচ্ছে ইসমা আক্তার। উনি সে সময় যখন তিনি ক্লাস 6-এ পড়েন, তো উনি বেশ ভালো স্টুডেন্ট ছিলেন। ওনার রোল ক্লাস 6 ছিল, এবং সেই সাথে উনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলেন। এবং সেই একই স্কুলের ক্লাস 10-এ পড়তেন একটা ছেলে, ওর নাম হচ্ছে তামিম। ও হলো ইসমাকে অনেক ভালোবাসতো, পছন্দ করত। তো দেখা যায় যে প্রথম আসলে সে বলতে সাহস পায়নি। তো সময় যত গড়ায়, যখন আসলে ইসমা ওই আন্টি দেখা যায় যখন ক্লাস 8-এ পড়েন, তখন হলো সেই তামিম নামের ছেলেটা প্রপোজ করে দেয় যে সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু সেই আন্টি সেই ছেলেটাকে ভালোবাসতো না, মানে একদম পছন্দ করতো না। যদিও বা ছেলেটা দেখতে সুন্দর ছিল, তামিম নামের ছেলেটা দেখতে সুন্দর ছিল, কিন্তু তারপরও ইসমা আন্টি উনি আসলে পছন্দ করতেন না। তো এইভাবে আসলে চলে থাকে রেগুলার ভাবে। সে আসলে ওই তামিম নামের ছেলেটা বিভিন্নভাবে আসলে আন্টির মন গোলানোর চেষ্টা করে, তাকে খুশি করার চেষ্টা করে অনেকভাবে, কিন্তু আসলে কোনোভাবেই যেন আন্টি দেখা যায় যে ওই তামিম নামের ছেলেটা যে আছে তার প্রতি আসলে আসক্ত হচ্ছে না বা তাকে সায় দিচ্ছে না। তো এইভাবে করতে করতে তারা ক্লাস যখন আসলে ওই আন্টি হচ্ছে ক্লাস 10-এ পড়ে অলরেডি, তখন হচ্ছে সেই তামিম নামের ছেলেটা স্কুল পার হয়ে সে আসলে কলেজে ভর্তি হয়ে গিয়েছে। আর আন্টি যখন ক্লাস 10-এ পড়ে, কিন্তু তখনও সেই তামিম নামের ছেলেটা ওই আন্টিকে প্রপোজ করতে মানে ভালোবাসে বা হচ্ছে এই ধরনের বহিঃপ্রকাশ করে, কিন্তু তখনও আন্টি আসলে পাত্তা দিত না। তো দেখা যায় যে প্রায় 4 বছর ধরে এই তামিম নামের ছেলেটা আন্টির পিছনে ঘুরে, কিন্তু কোনোভাবেই আন্টিকে কনভিন্স করতে পারে না বা রিলেশনে আসলে তারা জড়াতে পারে না। তো এইভাবে আসলে এক পর্যায়ে যে তামিম নামের যে ছেলেটা, সে আসলে খুবই বিরক্ত হয়ে যায় যে যেহেতু আন্টিকে আসলে কোনোভাবে পাওয়া যাচ্ছে না, বলতে তার কথা শুনতেছে না বা তার কথা রাজি হচ্ছে না। এতে করে সেই তামিম নামের ছেলেটা মানে সে এক প্রকার ক্ষিপ্ত হয়ে যায়, এবং সে যেটা করে বসে সেটা আসলে সে একজন তান্ত্রিকের কাছে যায়, এবং সে তান্ত্রিকের মাধ্যমে সে আন্টিকে বসে আনে, বলতে হচ্ছে তাকে কালো জাদু করে। এবং পরবর্তীতে রাসেল ভাই হঠাৎ করে যে আন্টিকে আমরা দেখতাম যে উনি আসলে এই ভালোবাসা বা এগুলো আসলে কোনো কিছু মানে শুনলে উনি অনেক রেগে যেতেন, অনেককে তিনি জ্ঞান পরামর্শ দিতেন যে এগুলো ভালো না, এটা সেটা উনি অনেক কথা বলতেন। কিন্তু হঠাৎ করে উনি সেই ছেলে তামিম নামের ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, এবং রাসেল ভাই তাদের সম্পর্কটা এত গভীর হয়ে যায় যে খুবই মানে মানুষ আসলে খুবই অবাক হয়ে যাচ্ছিল যে এই ভালো মেয়েটা কিভাবে নষ্ট হতে পারলো। তো এইভাবে চলতে থাকে তাদের প্রায় রিলেশনে 1 বছর, এবং 1 বছর পর রাসেল ভাই সেই ইসমা নামে যে আন্টি আছেন উনি এরপর সেই তামিম নামের ছেলেটাকে অ্যাভয়েড করতে শুরু করেন। এবং পরবর্তীতে রাসেল ভাই
ওই তামিম নামের ছেলেটা প্রচুর ক্ষেপে যায় এবং সে আবারও সেই তান্ত্রিকের মাধ্যমে আন্টিকে কালো জাদু করে এবং সে সফল হয় এবং আন্টি তার সাথে আবার মিশতে শুরু করে। এভাবে তাদের সম্পর্ক প্রায় 3 বছর চলতে থাকে। তো এরই মধ্যে আন্টি অলরেডি হলো এইচএসসি লেভেল পার করে তিনি যখন কলেজে ভর্তি হবেন সেই সময় তার বাসা থেকে বিয়ার জন্য প্রচুর পরিমাণ চাপ আসতে থাকে। এইদিকে আসলে তামিম ছেলেটা আসলে তার গ্রাজুয়েশন শেষ হয়নি, আসলে সে তো বেকার, এই কারণে সে আসলে বিয়েও করতে পারতেছে না। আবার সে হচ্ছে আন্টিকে ধরে রাখতে চাচ্ছে। আবার আন্টির বাসায় প্রচুর পরিমাণ বিয়ের চাপ তৈরি হচ্ছে এবং দেখা যায় যে কিছুদিন পর পর একটা করে ভালো সম্বন্ধ আসতেছে। তো এই কারণে ওই আন্টির বাবা কোনোভাবেই চাচ্ছে না যে তার মেয়েকে আসলে বাড়িতে রাখতে। এই সময় ভালো সুযোগ, অনেক ভালো ভালো পাত্র আসতেছে, তাদেরকে আসলে তিনি দিতে পারলে তিনি আসলে অনেক খুশি হবেন, এই ধরনের চিন্তা ভাবনা। কিন্তু এইদিকে আন্টি আসলে তার না চাওয়া সত্ত্বেও আসলে তিনি ওই ছেলেটার সাথেই মিশতেছেন, রিলেশন কন্টিনিউ করতেছেন। তো একদিন একটা পাত্রপক্ষ আন্টিকে দেখতে আসে এবং তারা দেখে আন্টিকে প্রচুর পরিমাণ পছন্দ করে এবং সেই ছেলেরাও বেশ অর্থবিত্তওয়ালা, তাদের ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, ছেলেটাও দেখতে অনেক সুন্দর, মানে ওই ছেলেপক্ষকে না করার মতো কোনো রিজন নাই। এবং আন্টিও আসলে তিনি চিন্তা ভাবনা থেকে দেখেন যে আসলে তিনি কোনোভাবেই আসলে তার ফ্যামিলিকে বোঝাতে পারতেছেন না বা তিনি বলতে পারতেছেন না যে তিনি একটা ছেলেকে ভালোবাসেন, এটা তো বলা ইম্পসিবল তার পক্ষে। কিন্তু সেই যে ছেলেটাকে দেখতে এসেছিল সেও বেশ সুন্দর, তো দেখা যায় যে তাকে আসলে কোনো একটা অজুহাত দিয়ে মানা করারও কোনো অপশন নাই। এক প্রকার দেখা যায় সেই আন্টিটা পরিবারের চাপে সেই ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হয়। এদিকে রাসেল ভাই, সেই তামিম নামের ছেলেটা দেখা যায় যে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পথে সে তখন আসলে খুবই ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সে তার এতদিনের ভালোবাসা, সেই ছোট্টবেলার ভালোবাসাকে সে পাচ্ছে না। এতে করে সে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয় এবং সে আন্টিকে পুনরায় কালো জাদু করার চেষ্টা করে। কিন্তু এবার আন্টিকে যখন কালো জাদু করা হয়, তিনি তো অলরেডি বিবাহিত এবং তিনি একজনের সংসারে আছেন এবং দেখা যায় যে সেইখানে তিনি সেই তামিমের সাথে দেখা করতে না পারার কারণে তিনি বেশ অসুস্থ হয়ে যান এবং সেখানে আসলে পাগলামি শুরু করেন। এক পর্যায়ে যখন আন্টিকে তার বাপের বাড়িতে নিয়ে আসা হয় এবং এখানে আসলে তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, বিষয়টা এরকম। তো দেখা যায় যে পরে ওই আন্টির বাবা বুঝতে পারেন যে এটা আসলে কোনো জিন ঘটিত সমস্যা বা অন্য কিছু। তিনি আসলে জানতেন না যে তাদের মেয়ে রিলেশন করে। তো এই বিষয়টা সম্পূর্ণ ছিল গোপনীয় এবং এটা শুধু স্কুলের কলেজের ফ্রেন্ডরা শুধু জানতো, কিন্তু এলাকার আসলে ওইভাবে কেউ জানতো না। তো যখন তাদের বাসায় একজন তান্ত্রিককে নিয়ে আসা বা একজন হুজুর টাইপের তান্ত্রিককে নিয়ে আসা হয় এবং তিনি বলেন যে আসলে আপনাদের মেয়ের সাথে একটা ছেলের রিলেশন ছিল এবং সেই ছেলেটা আসলে ক্ষিপ্ত হয়ে আপনাদের মেয়ের বিরুদ্ধে কালো জাদু করেছে পাওয়ার জন্য। এটা শুনে যেন সেই আন্টির বাসার পরিবারের সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি বলে, তাদের সাথে তো কারো শত্রুতা নেই, তাহলে কেন কালো জাদু করবে? তো পরে সমস্ত ডিটেলস সেই তান্ত্রিক বা সেই হুজুর বলেন যে এরকম সে ছোটবেলা থেকে পছন্দ করতো, আসলে পরবর্তীতে বাধ্য হয় আর কি আপনার মেয়েকে এরকম কালো জাদু করেছে এবং এই কালো জাদুর প্রভাবের কারণেই আপনাদের মেয়ে পাগলামি করতেছে। আসলে এখানে আপনাদের মেয়ের কোনো দোষ নেই, আসলে সে যা কিছু করেছে নিজের জানা সত্ত্বে করেনি, সে আসলে তার অজান্তে আসলে সে কালো জাদুর প্রভাবেই সেই ছেলেটাকে ভালোবেসেছিল এবং মিশেছিল। তো পরবর্তীতে রাসেল ভাই ওই আন্টির বাবা উনি সেই তান্ত্রিককে বলেন যে যত টাকা লাগুক না কেন হুজুর, আপনি সমাধান করে দেন। আমি চাই না যে আমার মেয়ের পরিবারে শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হোক, তারা জানাজানি হোক, আমি এগুলো চাই না। তো পরবর্তীতে রাসেল ভাই সেই আন্টির বাবা আসলে ওই তান্ত্রিককে বেশ মোটা অঙ্কের টাকা দেন এবং ওই হুজুরও সমস্ত কিছু করেন এবং ওই কালো জাদু কাটানো যা যা করা প্রয়োজন সবকিছুই করেন। এখানে আসলে রাসেল ভাই আমরা বিভিন্ন ঘটনায় শুনি যে কালো জাদু করতে গেলে দেখা যায় যে যাকে করতে হয় তার মাথার চুল বা পরনের কাপড় বা বিভিন্ন মাধ্যমে আসলে কালো জাদু করতে হয়। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে এই আমার আন্টির এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে পেল, এটা একটা প্রশ্ন থাকে। তো এখানে বলে রাখা ভালো যে
আমাদের এই গ্রামের একটা ছেলে, আমি সঙ্গত কারণে তার নাম বলতেছি না, তো সে কি করে, সে হলো ওই আমার আন্টির, যেহেতু কাপড় চোপড় সব বাইরে নেড়ে দেওয়া থাকে, তো ও কি করছিল, ওই আন্টির একটা কাপড়ের অংশ কেটে নিয়ে গিয়ে সেই তামিম নামের ছেলেটাকে দিয়েছিল। ওই তামিম ছেলের সাথে আমার সেই এলাকার বন্ধুর ওই ছেলেটার সাথে একদম খুবই বন্ধুত্ব ছিল, এবং সেই বন্ধুত্ব থেকে আসলে সেই ছেলেটা, আমার এলাকার ছেলেটা, তাকে সেই কাপড়টা সংগ্রহ করে দেয়, এবং তামিম সেই কাপড়টা দিয়েই আসলে আন্টিকে কালো জাদু করেছিল। রাসেল ভাই পরবর্তীতে ওই হুজুর প্রায় 1 মাস ধরে রুকাইয়ের কাজ করেছেন, এবং তিনি ওই আন্টিটা প্রায় 40 দিনেরও বেশি অসুস্থ ছিলেন এই প্রচন্ড পরিমাণে কালো জাদুর প্রভাবের কারণে। তো পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যান এবং সমস্ত কালো জাদুর প্রভাব থেকে তিনি মুক্ত হয়ে যান, এবং এখন পর্যন্ত তিনি ঠিকঠাক আছেন এবং কোনো ধরনের কালো জাদুর সাথে তিনি আর সম্পর্কিত নেই। এবং বর্তমানে তার রাসেল ভাই 2টা বাচ্চা আছে, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটার বয়স 6 বছর হবে, আর মেয়েটার বয়স 2 বছর হবে। এখন আসলে তারা খুবই সুখীভাবে, মানে সুখে শান্তিতে আছে। তো এটাই ছিল রাসেল ভাই আমার এলাকার একটা আন্টির সাথে, দুঃসম্পর্কের একটা আন্টির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আসলে কালো জাদু যে এত খারাপ, যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই জানে এর ভয়াবহতা কিরকম। আসলে ঘটনাটা শুনলে হয়তো বা এরকম ভয়াবহতা বোঝা যায় না, কিন্তু যখন আসলে সেই কালো জাদু প্রভাবিত মানুষটাকে সামনাসামনি যদি আপনারা দেখেন, তখনই বুঝতে পারবেন সেই মানুষটার উপর দিয়ে কি ঝড়টাই না যাচ্ছে। আসলে ভাই আমি আসলে ঘটনাটা যতটুকু সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করেছি, যদিও ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।